তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এর আজকের বেরি ল্যাবের ক্লাসে। আমাদের আজকে 4টা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 14, 15, 16। এর মধ্যে চ্যাপ্টার 12টা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, বেশ কিছু ইনফরমেশন রয়েছে এখানে। তবে চ্যাপ্টার 14, 15 এন্ড 16 এটা আসলে খুব একটা আমাদের এই পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। তারপর আমরা কিছুটা ডিসকাশন করেছি বা করবো এই চ্যাপ্টার নিয়ে। হ্যাঁ, তো আমি শুরু করছি। তো প্রথমে দেখেন যে এটা যেহেতু চ্যাপ্টারটাই হচ্ছে প্রিন্সিপালস অফ অনকোলজি। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আসলে বলা হয়েছে যে মেইনলি এখানে আমাদের যে ম্যালিগনেন্সি বা নিওপ্লাজম নিয়ে কিছুটা ডিসকাস করা হয়েছে। মানে মেইনলি ফোকাসড হচ্ছে ম্যালিগনেন্সি নিয়ে ডিসকাস করা হয়েছে। দেন হচ্ছে এটা ম্যানেজমেন্ট প্রোটোকল এবং এই ম্যানেজমেন্ট প্রোটোকলের যে সাইড ইফেক্টস গুলো রয়েছে এগুলোর ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন রয়েছে এই চ্যাপ্টারে। তো প্রথমে দেখেন যে হোয়াট ইজ ক্যান্সার। এটার ব্যাপারে বেশি কিছু করে বলা নাই আমাদের, যে আমরা জানি বা আমরা প্যাথোলজি পড়েছি হোয়াট ইজ নিওপ্লাসিয়া, এবং সেখান থেকে হোয়াট ইজ কার্সিনোমা, হোয়াট ইজ সার্কোমা, এই জিনিসগুলো আমরা পড়েছি। আর এখানে হচ্ছে হিস্ট্রির কথা বলা হয়েছে। হিস্ট্রি আসলে এটা এই ক্যান্সার ওয়ার্ডটা মানে সর্বপ্রথম ব্যবহার করেছে হচ্ছে হিপোক্রেটস। সে হচ্ছে গ্রিক একটা ওয়ার্ড থেকে এটা ব্যবহার করে। যাক আমরা হিস্ট্রি দিকে যাব না। তো আমরা হচ্ছে এখানে প্রথমে শুরু করবো এই যে হলমার্কস অফ ক্যান্সার দিয়ে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে বলেছি যে ক্যান্সার সেলস আর এবল টু proliferate in an uncontrolled fashion, their ability to divide and spread is unbound. ওকে, মানে হচ্ছে জানি আমরা জানি যে কোনো একটা ক্যান্সার মানে কি একটা হচ্ছে সেলের মানে আনরেস্ট্রিক্টেড গ্রোথ হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে ক্যান্সার। ওকে, সো এর ফলে তো আমাদের একটা অর্গানের ডিস্টরশন হয়, তাই না? একটা জায়গা যখন মানে যে একটা অর্গানিক বা বডির যে কোনো পার্টি যখন একটা টিউমার হয় বা সেখান থেকে ম্যালিগনেন্সি হয়, তো আমরা কি দেখি যে আমরা পড়েছি যে একটা ম্যালিগনেন্সি যে হলমার্ক গুলো রয়েছে বা ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে, যে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন বা ল্যাক অফ ডিফারেন্সিয়েশন করেছি আমরা, রেট অফ গ্রোথ যেটা হচ্ছে র্যাপিডলি গ্রোথ হয়, একটা ম্যালিগনেন্সি যে র্যাপিডলি গ্রোথ হয়, হ্যাঁ, অথবা একটা ম্যালিগনেন্ট টিউমার র্যাপিডলি গ্রোথ হয়। তারপরে যেটা ইনভেসিভনেস আছে, মানে লোকাল যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে ইনফেকশন করে। হ্যাঁ, আর কি হচ্ছে আর রয়েছে মেটাস্ট্যাটিক ফিচার। ওকে, সো এখানে এটা বলা হয়েছে যে দেখেন ক্যান্সার সেল গ্রোথ ডিস্ট্রয়স ফার্স্ট দ্য টিস্যু ফ্রম হুইচ দে অ্যারাইজ এন্ড ইভেন্চুয়ালি দ্য পারসন ইন হুইচ দে আর প্রেজেন্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ইন অর্ডার টু সার্ভাইভ, ডিভাইড, ইনভেড এন্ড স্প্রেড, ক্যান্সার সেল হ্যাভ টু অ্যাকোয়ার নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই আমরা একটু এখানে পড়বো। যেমন দেখেন প্রথমেই বলেছি কি স্টাবলিশ এন্ড অটোনোমাস লিনিয়েজ, মানে হচ্ছে যে এই যে অটোনোমি হচ্ছে কোনো কিছু মানে নিজের স্বেচ্ছাচারিতা। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে একটা ক্যান্সার সেল যখন প্রলিফারেশন হবে, একটা ক্যান্সার সেল বডিতে কিন্তু নরমালি ক্যান্সার সেল থাকে না। হ্যাঁ, যে কোনো একটা নর্মাল সেল যখন জেনেটিক হবে বা কোনো একটা কেমিক্যাল কার্সিনোজেন বা কোনো একটা ভাইরাসের ইফেক্ট যখন এটার উপর পড়বে বা এর ফলে যে চেঞ্জটা হবে, মিউটেশনটা হবে, এর ফলে কিন্তু একটা নর্মাল সেল ক্যান্সার সেলে টার্ন নেয়। ওকে, সো যখন ক্যান্সার সেলে টার্ন নিবে তখন কিন্তু এটার গ্রোথ, এই ক্যান্সার সেলটার গ্রোথ কোনো কিছু দিয়ে থামানো যাবে না। এটাই হচ্ছে যে এস্টাবলিশ এন্ড অটোনোমাস লিনিয়েজ। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন এই ফিচার্স অফ ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন, এখানে এই বক্সটা ডাবল স্টার দিয়েছে, এই বক্সটা আমাদের দরকার। আর এখানে যে বক্সের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো এইসব জায়গায় হচ্ছে একটু ডিসকাস করেছে। হ্যাঁ, তো আমরা আগে একটু ডিসকাশনে আসি, পরে আমরা সামারি বক্সটা দেখবো। এখানে দেখেন the cancer cell escape from this normal system of checks and balance, they grow and proliferate in the absence of external stimuli and regardless of signals telling them to desist. Okay, তার মানে কি এই যে আমাদের একটা নরমাল সেলের যে সিগন্যাল থাকে বা একটা নরমাল সেল যখন অ্যাবনরমালি টার্ন হতে যায় তখন বডির কিছু সিগন্যাল কি করে, ওই অ্যাবনরমালি টার্ন নেওয়া সেলটাকে ডিস্ট্রয় করে। বাট ক্যান্সার সেলে বা যেই সেলটা ক্যান্সার সেলে রূপান্তরিত হচ্ছে সেটা যখন ক্যান্সার সেলে টার্ন হয়ে যায় তখন কিন্তু সেটা ওই সিগন্যালটাকে মেইনটেইন করে না। ওকে, দ্যাটস ওয়াই তার মানে যে সিগন্যালটাকে সে মানে ফাঁকি দিয়ে তার প্রলিফারেশনটা আনরেস্ট্রিক্টেড করে ফেলছে। এটাই হচ্ছে ক্যান্সার সেলের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর দেখেন যে অনকোজিনস আর জিন দ্যাট উইথ দ্য পটেনশিয়াল টু কজ ক্যান্সার ইজ মিউটেটেড এন্ড এক্সপ্রেসড হাই লেভেল। আচ্ছা, এখানে দেখেন মানে অনকোজিন, এই অনকোজিনটা কিন্তু মিউটেশন হয়। একটা যখন বডিতে আমাদের নরমাল একটা জিন থাকে যেটা হচ্ছে প্রোটো অনকোজিন বলি আমরা। হ্যাঁ, প্যাথোলজিতে আপনারা পাবেন প্রোটো অনকোজিন। এই প্রোটো অনকোজিন থেকে কিন্তু আমাদের টার্ন নিয়ে অনকোজিন আসে। ঠিক আছে, এই যে প্রোটো অনকোজিন, এখান থেকে যখন একটা এই জিন মিউটেশন হবে তখন সেটা হয়ে যাবে অনকোজিন। ওকে, সো এই যে যখন অনকোজিনটা হবে, অনকোজিনে যখন মিউটেশন হবে একটা সেলে, তখন এই অনকোজিনটা কি করবে দেখেন, এরা হচ্ছে সেল গ্রোথ এবং দেখেন এটা বলছে মিউটেটেড দে ক্যান প্রিডিসপোজ সেল ক্যান্সার and in concert with other oncogene enable success survival and development of established tumor. Okay, so এখানে দেখেন তার মানে কি এই অনকোজিনটাই কিন্তু মেইনলি কালপ্রিট। ওকে, সো এই অনকোজিন মিউটেশনটা বেশ কিছু কারণে আমাদের হতে পারে। হ্যাঁ, বেশ কিছু জেনেটিক মিউটেশনের জন্য এই জিনিসটা হয়। ওকে, সেটা আমাদের এই চ্যাপ্টারে ডিসকাশন না, তবে আমরা এটা মানে একটা গ্রস আইডিয়া নিয়ে রাখলাম এখানে। ওকে, আচ্ছা, এরপর দেখেন যে অনলি ভেরি রিয়ারলি এ সিঙ্গেল মিউটেশন সাফিসিয়েন্ট টু কজ ক্যান্সার। ওকে, তার মানে কি মানে হচ্ছে যে এই যে একটা জিনের মিউটেশন হবে, এই জিনের মিউটেশনটা যদি সিঙ্গেল টাইম মিউটেশন হয় সেখান থেকে কার্সিনোমায় চান্স টার্ন করার চান্স খুব কম। ওকে, সো একটা জিন সেটা যদি ক্যান্সার করতে চায় তাহলে তাকে মাল্টিপল টাইমস মিউটেশন হতে হয়। এখানে এই জিনিসটি লেখা আছে। ওকে, আচ্ছা, এরপর দেখেন অবটেইন রেপ্লিকেটিভ ইমর্টালিটি। ওকে, আচ্ছা, এখানে যেটা বলছে যে দেখেন আমাদের বডিতে যে নরমাল সেল রয়েছে এই সেলটা অ্যাবাউট 40 to 60 টাইম, একটা হিউম্যান সেল 40 to 60 টাইমস পলিফারেশন হয়। এখন কথা হচ্ছে এরপরে কেন পলিফারেশন হতে পারে না? এরপরে হচ্ছে যে যখন আমাদের একটা সেল সাইকেল বা সেল ডিভিশন হয়, ডিভিশন সেই সেলটার ক্রোমোজোম কিছুটা শর্টেনিং হয়ে যায়। এইভাবে 40 to 60 সাইকেল যখন সেল সাইকেল মানে সেলটা পলিফারেশন হয় বা সেল ডিভিশন হয় তখন ওই যে ক্রোমোজোমটা থাকে সেটা আর ডিভিশনের পর্যায়ে থাকে না। দ্যাটস ওয়াই তখন আর ওই সেলটা ডিভিশন হয় না। হ্যাঁ, এখন ক্যান্সার সেল কি করে, ক্যান্সার সেলের কিছু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যার ফলে সে হচ্ছে ওই যে আমাদের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমে একটা অংশ থাকে টেলোমিয়ার। ওকে, টেলোমিয়ার মানে হচ্ছে যে এক ধরনের এটা একটা ক্রোমোজোম, আমি যে ক্রোমোজোম আঁকি, এই ক্রোমোজোমের একটা স্পেসিফিক এরিয়া যেটা কিনা কন্টিনিউয়াসলি মানে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে ডিভাইড হতে থাকে। এটা হচ্ছে টেলোমিয়ার। ওকে, এই পার্টটাকে আমরা বলি টেলোমিয়ার, যেটা মানে কন্টিনিউয়াস রেপিটেটিভ পটেনশিয়াল আছে এই সাইডে। ওকে, সো এই ক্যান্সার সেল কি করে, এই টেলোমিয়ারটাকে ইনট্যাক্ট রাখে। দ্যাটস ওয়াই সেল পলিফারেশন কন্টিনিউয়াসলি হতে থাকে এবং এই জন্য আমরা বলি যে ক্যান্সার সেলটা এটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড পটেনশিয়াল বা মানে ডিফারেন্সিয়েশন হতে থাকে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এটা ডিভাইড হতে থাকে, এই জিনিসটা এখানে বলা আছে। আচ্ছা, এরপর দেখেন ইভেট অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, সো ব্যাপারটা কি এটা হচ্ছে যে অ্যাপোপ্টোসিস জিনিসটাকে আমাদের নরমালি প্রোগ্রাম সেল ডেথ বলি আমরা, তাই না? সো প্রোগ্রাম সেল ডেথ মানে হচ্ছে যে আমাদের বডি তখন একটা সেলের ডিভাইড হয়ে যা হওয়া দরকার
সেটা যদি হয়ে যায়, অথবা যেখানে আমাদের ডেভেলপমেন্টের সময় অনেক রকম সেল তৈরি হয়, কারণ কি এটার ফাংশন নাই, এবং বডি বেশ কিছু ইনফ্লামেটরি সাইটে বা আরো বেশ কিছু জায়গায় কিন্তু আমাদের অ্যাপোপ্টোসিসটা হয়। ওকে, তো এখন এই অ্যাপোপ্টোসিসটা হয় কেন? যে আসলে আমাদের যে অ্যাবনর্মাল সেলগুলো রয়েছে বা যেই সেলগুলো আমাদের কাজে আসছে না, সেগুলো ডিস্ট্রাকশন বডি তার ওন মেকানিজমে করে ফেলে। এখন একটা ক্যান্সার সেল যখন নরমাল সেল থেকে ক্যান্সার সেলে ট্রান্সফর্ম হয়, তখন বডি চায় এটা অ্যাপোপ্টোসিস করে এটাকে ডিস্ট্রাকশন করতে। ওকে, কিন্তু একটা জেনেটিক মিউটেশনের ফলে যেই জিনটা এই অ্যাপোপ্টোসিসটা রেগুলেট করে, সেই জিন যখন মিউটেশন হয়ে যায়, তখন বডি আর সেই ক্যান্সার সেলটাকে অ্যাপোপ্টোসিস করতে পারে না। সেরকম একটা জিন হচ্ছে p53 জিন। ওকে, এটা দেখেন, এটা ক্যান অ্যাক্টিভেট অ্যাপোপ্টোসিস ফাংশন। ওকে, যেটা কিনা কি করে অ্যাজ টিউমার সাপ্রেসর জিন। সো এখানে যখন মিউটেশন হবে, তখন কি ক্যান্সার সেলটা অটোমেটিক হচ্ছে অ্যাপোপ্টোসিসটা বাইপাস করতে পারবে এবং প্রলিফারেশন হতে থাকবে। এরপরে দেখেন রিকোয়ার অ্যাঞ্জিওজেনিক কম্পিটেন্স। আচ্ছা, অ্যাঞ্জিওজেনেসিসটা কি? অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে ফর্মেশন অফ নিউ ব্লাড ভেসেল। যখন একটা ক্যান্সার সেল বা ক্যান্সার সেল যখন কন্টিনিউয়াস পলিফারেশন হয় কোনো অর্গানে, তখন কি হয়? এটা মাসটা বাড়তে থাকে আস্তে আস্তে, তাই না? সাইজটা বাড়তে থাকে। এখন এই যে সাইজটা বাড়তেছে, এই সাইজ বাড়া মানে হচ্ছে এখানে সেল বাড়া, তাহলে সেলের নিউট্রিশন দরকার, অ্যাডিকুয়েট নিউট্রিশন লাগবে। এই নিউট্রিশনটা মেইনটেইন করবে কি? ব্লাড সাপ্লাই। ওকে, সো ব্লাড সাপ্লাইটা আসবে নিউ ব্লাড ভেসেল দিয়ে। ওকে, সো এই যে মাসের ব্লাড সাপ্লাইটা মেইনটেইনের জন্য ক্যান্সার সেল বা ক্যান্সার এই যে টিউমার মাস, এই টিউমার মাসের নিজস্ব মেকানিজমে এখানে নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হবে, যেটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। ওকে, এই ক্যান্সার মাসটা বা টিউমার মাসটা এই অ্যাঞ্জিওজেনিক কম্পিটেন্সটা অ্যাকোয়ার করে। সেটা দেখেন, the ability of a cancer cell to form blood vessel is termed angiogenesis and is a key feature of malignant transformation. ওকে, এরপর দেখেন acquire ability to invade। আচ্ছা, এই যে acquire ability to invade, কোথায় ইনভেশন করবে এটা? হ্যাঁ, এটা হচ্ছে দেখেন যে অ্যাডজাসেন্ট যে স্ট্রাকচার রয়েছে, এই অ্যাডজাসেন্ট স্ট্রাকচারে এটা ইনভেড করবে। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি যে এখানে ধরেন আমি ধরে নিলাম একটা কিডনি ক্যান্সার। হ্যাঁ, এটা কিডনি। আচ্ছা, তো এই কিডনিতে যখন একটা টিউমার হয়, ধরেন এটা কি আপার পোলটি ইনভলভ করেছে। হ্যাঁ, সো এরপর যখন এটা যদি আরেকটু বাড়তে থাকে, তখন এটা বড় হবে। ওকে, এরপরে কি করবে? এটা যে পাশে যে রেনাল যে ফাসা আছে, এই ফাসা এরপর আরো ইনভলভ করে যাবে। এরপর হচ্ছে পেলভিস, এখানে রয়েছে ভেসেল। ওকে, সো এই যে ভেসেল গুলো রয়েছে, এই ভেসেল পরে ক্যান্সার সেল ইনভেড করে যাবে। সো এটাই হচ্ছে অ্যাবিলিটি, অ্যাকোয়ার অ্যাবিলিটি টু ইনভেড, মানে হচ্ছে যে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারকে সে ইনভেশন করবে। এটা এখানে বলা আছে। ওকে, সো এখানে থ্রি মেইন মেকানিজমের কথা বলা আছে। দেখেন কেন? দেখেন, কজ এ রাইজ ইন ইন্টারস্টিশিয়াল প্রেসার উইদিন এ টিস্যু, মানে ক্যান্সার সেল যখন কন্টিনিউয়াস পলিফারেশন হতে থাকে, তখন অ্যাডজাসেন্ট এরিয়াতে একটা প্রেসার ক্রিয়েট করে। এরপর দেখেন সিক্রেট এনজাইম দ্যাট ডিসলভ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এন্ড বিকাম মোবাইল। ওকে, আচ্ছা, সো এরপর দেখেন এই যে এনজাইম রিলিজ করে, কি কি এনজাইম রিলিজ করে? কোলাজিনাস এন্ড প্রোটিনস। ওকে, আচ্ছা, এরপরে এই যে সারফেস একটা মলিকিউল থাকে, যে সারফেস থাকে, সেই সারফেস সেল সারফেস একটা মলিকিউল থাকে, সেটা ইন্টিগ্রিন। ওকে, এটা কি আর এবল টু ডিটাচ देमसेल्फ ফ্রম এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এই ইন্টিগ্রিনের কাজই হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এরপর দেখেন অ্যাকোয়ার অ্যাবিলিটি টু ডিসেমিনেট এন্ড ইমপ্লান্ট। আচ্ছা, ডিসেমিনেশন মানে কি? মানে হচ্ছে ডিসটেন্ট সাইটে চলে যাওয়া, সেটাই হচ্ছে ডিসেমিনেশন। ওকে, আচ্ছা, যেটা আমরা মেটাস্টেসিস বলি। ওকে, এরপর দেখেন ইমপ্লান্ট, মানে ইমপ্লান্টটা কেন বলা হয়েছে? যে ডিসটেন্ট সাইটে যখন একটা ক্যান্সার সেল যাবে, তখন কিন্তু তাকে ওই সাইটে প্রলিফারেশন করতে হবে। তাই প্রলিফারেশনের জন্য সেই এরিয়াতে ইমপ্লান্টেশন হওয়া লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে বলা ইমপ্লান্ট। দেখেন দেয়ার ইজ এ ক্রুশিয়াল রিলেশনশিপ হিয়ার বিটুইন দ্য সিট, মানে হচ্ছে টিউমার সেল এন্ড দ্য সয়েল, দ্য ডিসটেন্ট টিস্যু। মানে যেই সাইটে ক্যান্সার সেলটা যাবে, মানে প্রাইমারি সাইট থেকে যখন সেকেন্ডারি সাইটে যাবে, তখন সেকেন্ডারি সাইটে কিন্তু অ্যাডিকুয়েট ক্যাপাসিটি, অ্যাডিকুয়েট একটা এনভায়রনমেন্ট থাকা লাগবে এই ক্যান্সার সেলটা প্রলিফারেশনের জন্য। এটা এখানে বলা হয়েছে সয়েল বা ডিসটেন্ট সাইট। ওকে, আচ্ছা, এখানে দেখেন ক্যান্সার সেল প্রবাবলি implant themselves in distant tissue by exploiting and subverting normal inflammatory response. By expressing inflammatory cytokines, cancer cell can deceive the endothelium of the host tissue into becoming activated and allowing cancer cell access to extra space. তার মানে যখন ক্যান্সার সেলটা একটা ডিসটেন্ট সাইটে যাবে, তখন সে কিন্তু একটা ইনফ্লামেটরি সাইটোকাইন এক্সপ্রেস করবে। এর ফলে ওই যে এন্ডোথেলিয়ামের রিঅ্যাকশনটা হবে, এবং সেই রিঅ্যাকশনের ফলে তখন ক্যান্সার সেলটা এক্সট্রাভাস্কুলার স্পেসে আসার সুযোগ পাবে। এটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, এরপর দেখেন টিউমার রিলেটেড ইনফ্লামেশন, মানে এই যে টিউমার রিলেটেড টিউমার সেলটা যে ইনফ্লামেশন করবে, এখানে দেখেন কি গ্রোথ ফ্যাক্টর, মিউটাজেনিক ফিসিবক্স, এই মিউটাজেনিক রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর, এই সবগুলোই হচ্ছে ইনফ্লামেটরি প্রসেসের একটা পার্ট হিসেবে কাজ করে, যার ফলে এই টিউমার সেলটা, মানে নরমাল সেলটা টিউমার সেলে ট্রান্সফর্ম হবে। হ্যাঁ, এবং ক্যান্সারটা প্রোগ্রেস করবে। এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে ইভেড ডিটেকশন অর এলিমিনেশন। হ্যাঁ, মানে হচ্ছে যে এখানে কি ব্যাপারটা হচ্ছে যে একটা ক্যান্সার সেল, মানে নরমাল সেলটা বডি সেলফ হিসেবে ট্রিট হয়, বাট ক্যান্সার সেলটা কিন্তু নট সেল বা ফরেন হিসেবে ট্রিট হয়। এখন এই ক্যান্সার সেলটা এই যে ডিটেকশনটা, এই যে নন সেলফ হিসেবে ডিটেকশন হয়, এটা সে ইনভেড করে ফেলে। ওকে, যার ফলে ক্যান্সার সেলটা পরিফারেশন হতে পারে। এটা হচ্ছে লস অফ স্পেশালিস্ট সেল ফাংশন। আর এরপর হচ্ছে ডেভেলপ অ্যাবিলিটি টু চেঞ্জ এনার্জি মেটাবলিজম। হ্যাঁ, মানে এনার্জি মেটাবলিজম এখানে বলছে যে যখন আমাদের বডিতে নরমালি সব সেলের জন্য আমাদের অক্সিজেন সাপ্লাই দরকার। ওকে, তো ক্যান্সার সেলের সাপ্লাই, ক্যান্সার সেলটা পলিফারেশনের জন্য কিন্তু অক্সিজেন দরকার। ওকে, তো যখন একটা ক্যান্সার সেল র্যাপিডলি গ্রো করে, কিন্তু সেখানে যখন অ্যাডিকুয়েট সাপ্লাই পায় না নিউট্রিশন, তখন তার গ্রোথটা কিন্তু আগের মতো বেশি হয় না। ওকে, সো এটাই হচ্ছে যে একটা চেঞ্জ আসে এনার্জি মেটাবলিজম, এবং এই ক্যান্সার সেলগুলো লো অক্সিজেন লেভেলেও সার্ভাইভ করতে পারে এবং পলিফারেশন হয়। এটা এখানে বলা হয়েছে। দেখেন ক্যান্সার সেল ক্যান অল্টার দ্য মেটাবলিজম ইভেন when oxygen is abundant. They break down glucose but do not as normal cell would do. Send the resulting pyruvate to mitochondria for conversion in an oxygen dependent process to carbon dioxide. ওকে, সো এটা হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস। আবার অ্যারোবিক গ্লাইকোলাইসিস এরা এদের প্রসেস মেইনটেইন করতে পারে। আচ্ছা, তো এবার দেখেন, এবার হচ্ছে আমরা এই বক্সটা একটু দেখবো। হ্যাঁ, কি কি পড়েছি আমরা তখন। এখানে দেখেন এস্টাবলিশমেন্ট অফ অটোনোমাস লিনিয়েজ রেজিস সিগন্যাল ইনহিবিট গ্রোথ এন্ড সাস্টেইন পলিফারেটিভ সিগন্যালিং, এরপর হচ্ছে অবটেইন রেপ্লিকেটিভ ইমর্টালিটি, ইভেড অ্যাপোপ্টোসিস, অ্যাকোয়ার্ড অ্যাঞ্জিওজেনিক কম্পিটেন্স, অ্যাকোয়ার্ড অ্যাবিলিটি টু ইনভেস্ট, ডিসেমিনেট এন্ড ইমপ্লান্ট, ইভোকেশন অফ ইনফেকশন, ইভেড ডিটেকশন অর এলিমিনেশন, লস অফ স্পেশালিস্ট সেল ফাংশন, ডেভেলপ অ্যাবিলিটি টু চেঞ্জ এনার্জি মেটাবলিজম। ওকে, সো এই পয়েন্টগুলো আমরা ডিসকাস করেছি। এটা আমাদের এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট টপিক। ওকে, আচ্ছা, এরপর দেখেন যে গ্রোথ অফ ক্যান্সার। হ্যাঁ, মানে ক্যান্সারটা কিভাবে গ্রোথ হয়। এখানে বলা হয়েছে ক্যান্সারের যে গ্রোথ আসলে র্যাপিড এবং এটাকে অনেকটা মানে এক্সপোনেনশিয়াল হারে আস্তে আস্তে বাড়তে থাকে। এই ফিগারটা আমি এখানে বুঝাবো একটু। দেখেন এখানে কি গম পার্টিজান কার্ভ বলছে, এখানে যে গ্রোথটা দেখেন, এই যে যখন এই টাইমের ব্যবধানে, এই দেখেন এখানে টাইম দেখিয়েছে। হ্যাঁ, এই পাশে টাইম, এই টাইমের ব্যবধানে প্রথমে যখন ক্যান্সার সেলটা ডিভাইড হতে থাকে, তখন দেখেন কার্ভটা কিন্তু একটু স্টিপ। হ্যাঁ, অনেকটা খারাপ এই কার্ভটা। এবং দেখেন এই 100, আমি যদি একটা ইউনিট ধরি, 100 ইউনিট অফ টাইমের ভিতরে কিন্তু এটা অলমোস্ট চলে আসছে, মানে 110 টু দি পাওয়ার 8। বাট এরপরে যখন আস্তে আস্তে পলিফারেশন হতে থাকে, তখন দেখেন এটা কিন্তু আর খুব একটা বেশি উপরের দিকে যাচ্ছে না, এটা তখন কি এই বরাবর চলে আসছে, এবং টাইমের সাথে সাথে এটা এই বরাবর চলে আসছে, এবং এর রেটটা, গ্রোথ রেটটা একটু কমে যায়। কারণ কি? এই হচ্ছে দেখেন অ্যাডিকুয়েট নিউট্রিশন এন্ড অক্সিজেনেশন ডিফিকাল্টি, এই জন্য। ওকে, এটা হচ্ছে পার্টিজান কার্ভ, এটা বোঝানোর জন্য একটু বুঝালাম। আচ্ছা,
এরপরে হচ্ছে দ্য কজেস অফ ক্যান্সার। আচ্ছা, এখন ক্যান্সারের কজ তো আসলে এখন পর্যন্ত একটা স্পেসিফিক একটা জিনিস যে স্পেসিফিক ক্যান্সার করবেই এরকম কিন্তু কোনো সিউরিটি নাই, তবে এটা আমরা রিস্ক ফ্যাক্টর বলতে পারি। হ্যাঁ, এবং সেক্ষেত্রে বেশ কিছু রিস্ক ফ্যাক্টরের অ্যানালাইসিস করে দেখা গেছে যেগুলো মানে যে কোনো একটা ক্যান্সারের জন্য বা ওই রিলেটেড ক্যান্সারটার জন্য হাইলি রেসপন্সিবল। ওকে, যেমন কি, যেমন ধরেন স্মোকিং। হ্যাঁ, স্মোকিং কি সব মানে যারা স্মোকার তাদের যে ক্যান্সার হবে ব্যাপারটা কিন্তু তা না, বাট দেখা যায় কি যে যারা স্মোকার তাদের এই যে নন স্মল সেল লাং ক্যান্সার এটা হওয়ার চান্স বেশি, বা যারা নন স্মল সেল লাং ক্যান্সারের পেশেন্ট তাদের হিস্ট্রি নিলে দেখা যাবে যে তারা স্মোকার ছিলেন। এখানে এই জিনিসটাই বলা হয়েছে। তারপর আবার দেখেন যে BRCA1 যে জিনটা রয়েছে এটা মিউটেশন করলে কি হয়, এটা যখন মিউটেশন হয় তখন অল 60 to 90% ক্ষেত্রে লাইফ টাইম রিস্ক থাকে ব্রেস্ট ক্যান্সারের, এবং 40 to 60% ওভারিয়ান ক্যান্সারের রিস্ক থাকে। সো এগুলো হচ্ছে কজের মধ্যে পড়ে যে এই মিউটেশনগুলো যদি হয়, বা এই যদি আমরা পার্টিকেল যেমন স্মোকার ক্ষেত্রে স্মোকিং এর ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টরটা কাজ করে ক্যান্সার ডেভেলপের ক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে দেখেন ম্যানেজমেন্ট অফ ক্যান্সার, যেটা হচ্ছে কি আমাদের একটা ক্যান্সার পেশেন্টকে ম্যানেজ করা কিন্তু আসলে ডিফিকাল্ট, কারণ কি ক্যান্সারটা এটা হচ্ছে আমরা মাল্টি ডিসিপ্লিনারি টিম হিসেবে একটা ক্যান্সার ট্রিট করতে হয়। হ্যাঁ, এখানে কি থাকবে, যদি এখানে সার্জন থাকে, এখানে রেডিওলজি মানে রেডিওলজি থাকে, এখানে তারপর হচ্ছে অনকোলজিস্ট থাকে, প্যাথোলজিস্ট থাকে, এখানে তারপর হচ্ছে রেডিওথেরাপিস্ট তারা থাকে, এবং আরো আমাদের যে হাসপাতাল যে কোনো একটা হসপিটাল সেটিং এর যে স্টাফ রয়েছে তারা কিন্তু সব এই টিমের অংশ। ওকে, সো এই ক্যান্সার ট্রিটমেন্ট এটা যদি ম্যানেজ করতে চাই তাহলে এই সব মানে মানে এদের সাথে কিন্তু আমাদের কোলাবরেট করে একটা ক্যান্সার ট্রিট করতে হয়। ওকে, আচ্ছা, এই বক্সে বেশ কিছু ইম্পর্টেন্ট করা রয়েছে। এখানে হচ্ছে এক্সাম্পল অফ ইনহেরিটেড সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। ওকে, কিছু ইনহেরিটেড সিনড্রোম মানে জেনেটিক অ্যাবনর্মালিটিস হয় বা জেনেটিক মিউটেশনের জন্য কিছু ডিজিজ হয়, বা আমাদের যে বংশগতভাবে ডিজিজ হয়, এই ডিজিজগুলোর সাথে কিছু ক্যান্সার রিলেটেড, এবং আমি আসলে স্টার মার্ক করেছি এবং লাল টিক দিয়েছি। মানে যখন করবেন আসলে এখানে অনেকগুলি তো এতগুলি আসলে পড়ে মনে রাখাটা বেশ ডিফিকাল্ট। যদি কারো পসিবল হয় তাহলে সবগুলো পড়েন, বাট যদি পসিবল না হয় তাহলে যে লাল টিকগুলো দেয় স্টার মার্ক দেয় এগুলো অবশ্যই পড়বেন। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু মেনের এখানে অনেকগুলো স্টার মার্ক দিয়ে সাজিয়ে দিয়েছি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে পড়তে হবে যে মেন ওয়ানে কি কি ক্যান্সার রয়েছে, এবং এটা ডি মানে কি, এখানে হচ্ছে এটার জেনেটিক ইনহেরিটেন্স মানে কি, এটা হচ্ছে ডমিনেন্ট। হ্যাঁ, অটোসোমাল ডমিনেন্ট। আচ্ছা, ফ্যামিলিয়ার ব্রেস্ট ক্যান্সার দেখেন BRCA1 BRCA2 এটা কিন্তু থাকে, এবং এর সাথে কি কি জড়িত এই দুটো জিনিস দেখেন, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এন্ড প্যাপিলারি সেরাস কার্সিনোমা অফ দ্য পেরিটোনিয়াম। ওকে, এই দুটো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এরপর এখানে নিউরোফাইব্রোমা 1 টাইপ 1 নিউরোফাইব্রোমা টাইপ 2 এই দুটো জিনিস পড়লেই হবে, বাট এই বক্সটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে দরকার হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এন্ড অ্যাসোসিয়েটেড টিউমারস, মানে এই শুধু মানে এখানে যে একটা যে কিছু এনভায়রনমেন্টাল বা বিহেভিয়ারাল ফ্যাক্টর মানে টোবাকো চিউয়ার তার কি কি ক্যান্সার হওয়ার চান্স আছে, এটা অ্যালকোহল কনজাম্পশন যে করে তার কি কি ক্যান্সার হওয়ার চান্স আছে, অ্যালকোহল থেকে কি ক্যান্সার অ্যাসোসিয়েটেড, তারপর ইউভি রে আয়োনাইজিং রেডিয়েশন, ভাইরাল ইনফেকশন, এই জিনিসগুলো এখানে এগুলো করতে হবে এবং মুখস্থ করতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন এরপর হচ্ছে রয়েছে কি এটা কন্টিনিউয়েশন আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে যে অনকোজেনিক ভাইরাস, এখানে কি কি রয়েছে অনকোজেনিক ভাইরাস দেখেন, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, এবং এখানে কিন্তু আবার হেপাটাইটিস সি ভাইরাস কিন্তু রয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু অনকোজেনিক ভাইরাস। আচ্ছা, সেখানে দেখেন হেপাটাইটিস বি আবার কি হেপাটাইটিস সিও। এবার দেখেন যে আর কি হচ্ছে সিস্টোসোমিয়াসিস, হেলিকোব্যাক্টার পাইলোরিয়াস ব্যাকটেরিয়া, এবার কিছু পার্টিকেল যেমন অ্যাসবেস্টস, উড, ডাস্ট, এই জিনিসগুলো, এই কারণে এই বক্সটা একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, যে কার্সিনোজেনিক বা কার্সিনোজেনিক যে ম্যাটেরিয়াল কি কি রয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে হয়েছে যে একটা ক্যান্সার বা ম্যালিগনেন্সি আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি। হ্যাঁ, তো প্রিভেনশনের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে আমরা যদি আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল এবং একটা ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে যদি আমরা স্ক্রিনিং প্রোগ্রামটা কন্টিনিউ করি, বা যখন একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন ধরা পড়ে তখন সেটাকে যদি আমরা অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করি তখন কিন্তু একটা ডেফিনিট ক্যান্সার প্রিভেন্ট করা যায়। হ্যাঁ, যেমন দেখেন যে এখানে যে ব্যারেটস ইসোফেগাস এটা কিন্তু কি একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। হ্যাঁ, এটা একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, ব্যারেটস ইসোফেগাস প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, ব্যারেটস ইসোফেগাস থেকে আমরা যদি এটা আবার নরমাল যে ইসোফেগাসের লেয়ার সেটা যদি আমরা নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে তাহলে কিন্তু আর কার্সিনোমা ডেভেলপ করে না। ওকে, সো এটা হচ্ছে প্রিভেনশন এখানে একটা মডালিটি বা মেথড বলেছে আর কি। আচ্ছা, এবার স্ক্রিনিং। হ্যাঁ, আচ্ছা, এখন স্ক্রিনিং জিনিসটা হচ্ছে যে আমরা একটা অ্যাসিম্পটোমেটিক পেশেন্টকে তাকে টেস্ট করবো, বিভিন্ন টেস্ট করবো, ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখবো যে তার একটা ক্যান্সার বা তার ওই জায়গায় ক্যান্সার হয়েছে কি হয়নি, এই জিনিসটা হচ্ছে স্ক্রিনিং। এবং এটা কিন্তু এখানে বলা হয়েছে যে অ্যাসিম্পটোমেটিকের ক্ষেত্রে, সিম্পটোমেটিক যখন তার ক্যান্সার হয়ে গেছে, সো এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা করা হয়। হ্যাঁ, যেমন অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে বলা হয় যে একটা যে সার্ভেইলেন্স কোলোনোস্কোপি। ওকে, দেখার জন্য, এবং এরপর কি তারপর যেমন ধরেন যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ রয়েছে তাদের কিন্তু আমরা অ্যাসিম্পটোমেটিক পেশেন্টকে কিন্তু আমরা স্ক্রিনিং এর আওতায়। ওকে, সো এটাই হচ্ছে স্ক্রিনিং। এবার দেখেন ক্রাইটেরিয়া ফর স্ক্রিন। হ্যাঁ, বেসড অন উইলসন জেন্ডার ক্রাইটেরিয়া স্ক্রিন প্রোগ্রাম দেখেন ডিজিজ। ওকে, সো এই যে ক্রাইটেরিয়া একটা আর্লি স্টেজ রিকগনাইজেবল এটা, তারপর হচ্ছে দেখেন ট্রিটমেন্ট এট আর্লি স্টেজ মোর এফেক্টিভ দ্যান এট লেটার স্টেজ, এই জন্য আমরা করতে চাই এটা সাফিশিয়েন্টলি কমন টু ওয়ারেন্ট স্ক্রিনিং। ওকে, তো দেখেন এবং যে স্ক্রিনিং আমরা যে টেস্টটা করব সেই টেস্টটা কি হতে হবে, সেনসিটিভ এন্ড স্পেসিফিক, অ্যাকসেপ্টেবল টু স্ক্রিন পপুলেশন, সেফ এন্ড ইনএক্সপেন্সিভ। কারণ এটা যদি কস্টলি হয় তাহলে কিন্তু এটা যারা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট তারা কিন্তু এটা করতে চাইবে না যদি এটা কস্টলি হয়। আচ্ছা, এবং দেখেন এই প্রোগ্রামে বেশ কিছু রয়েছে, দেখেন অ্যাডিকুয়েট ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ফর দোজ উইথ পজিটিভ টেস্ট, হাই কোয়ালিটি ট্রিটমেন্ট, স্ক্রিনিং রিপিটেড এট ইন্টারভেল ইফ ডিজিজ ইজ ইনসিডিয়াস অনসেট এন্ড বেনিফিট মাস্ট আউটওয়ে ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল হার্ম। ওকে, তাহলে স্ক্রিনিং করতে যেয়ে যদি আমরা পেশেন্টকে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল হার্ম করব তাহলে কিন্তু হবে, এই জিনিসটা এখানে বলা আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে ডায়াগনোসিস এন্ড ক্লাসিফিকেশন। ওকে, তো দেখেন একটা ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আমরা ইনভেস্টিগেশন করি, বিভিন্ন ইনভেস্টিগেশন, সেটা একদম আমাদের ব্লাড ইনভেস্টিগেশন থেকে শুরু করে আমাদের সেরাম যে ক্যান্সার মার্কার দেখি এবং কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন রয়েছে, এগুলো দেখে এবং এর সাথে সাথে কি আমরা যখন কনফার্মেটরি একটা ক্যান্সার কনফার্মেটরি হয় হবে কিভাবে, হিস্টোপ্যাথোলজির মাধ্যমে। এটাই হচ্ছে ডায়াগনোসিস করি আমরা হিস্টোপ্যাথোলজির মাধ্যমে। এবং এই যে ক্লাসিফিকেশনটা হয়, এই ক্লাসিফিকেশনটা এটা হচ্ছে যে আমাদের গ্রেডিং স্টেজ। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন এটা কি গ্রেড 1 নাকি গ্রেড 2 গ্রেড 3 মানে কি যে অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েশন, মাইল্ডলি ডিফারেন্সিয়েটেড নাকি মডারেটলি ডিফারেন্সিয়েটেড নাকি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, এটা। ওকে, আচ্ছা, আরেকটা এরপর হচ্ছে ক্যান্সার স্টেজিং। ওকে, সো স্টেজিংটা কি, স্টেজিংটা হচ্ছে যে একটা ক্যান্সার অ্যাডজাসেন্ট এরিয়াতে কতটুকু ছড়িয়েছে এইটাই দেখার জন্য আমরা এইটা যদি আমরা দেখি এটাই হচ্ছে স্টেজিং। ওকে, এই দেখেন এক্সটেন্ট অফ ডিজিজ ইজ ম্যাপড আউট, কতটুকু ছড়িয়েছে চারপাশে। এখন এই স্টেজিং এর জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করি, আল্ট্রাসাউন্ড করি, তারপর হচ্ছে আমরা সিটি স্ক্যান করি, পেট সিটি করি, এমআরআই করি, এগুলো হচ্ছে ক্যান্সার স্টেজিং এর ইনভেস্টিগেশন মডেলস।
আচ্ছা, এবার দেখেন টিএনএম, এটা এই টিএনএম স্টেজিং এর মাধ্যমে আমরা একটা স্টেজিং প্রকাশ করি। আমরা দেখেন টি মানে হচ্ছে টিউমার, নোড মানে লিম্ফ নোড ইনভলভড এন্ড মেটাস্টেসিস মানে ডিসট্যান্ট সাইটে মেটাস্টেসিস হয়েছে কিনা এইটা। ওকে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন যে পারপাস অফ স্টেজিং এটা কিন্তু দরকার। হ্যাঁ, পারপাস অফ স্টেজিং টু এস্টিমেট প্রগনোসিস এন্ড টু হেল্প সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন। ওকে, মানে আমরা যেটা বুঝতে পারি যে কতটুকু আমাদের ওই ক্যান্সার পেশেন্টের প্রগনোসিস কতটা বেটার বা পুয়ার এবং আমরা কি ট্রিটমেন্ট করব এইটার উপর। হ্যাঁ, যেমন ধরেন যে একটা ব্লাডার ক্যান্সার। ওকে, সো ব্লাডার ক্যান্সার যদি মিউকোসা থাকে তাহলে আমরা সাবমিউকোসাল ডিসেকশন করি টিউআরবি, তাই না? আচ্ছা, তারপর আবার যদি এটা পুরো মাসকুলার লেয়ার ধরে যায় বা সেলুলার লেয়ার ধরে যায় তখন কিন্তু আমরা ওই ক্যান্সার এবং ব্লাডারের পার্টটুকু কিন্তু আমরা পুরোটাই রিসেকশন করে নিয়ে আসি, হোল লেয়ার ওইটাই কিন্তু রিসেকশন করতে হয়। তো এটা হচ্ছে এই স্টেজিংটা করে যখন আমরা দেখব লেভেলটা কতটুকু এক্সটেন্টটা যখন ম্যাপ আউট করব তখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যানও চেঞ্জ হয়। এটাই এখানে বলা হয়েছে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে থেরাপিউটিক ডিসিশন মেকিং এন্ড মাল্টিডিসিপ্লিনারি টিম। তো যেটা আমরা বললাম মাল্টিডিসিপ্লিনারি টিম, এই মাল্টিডিসিপ্লিনারি টিমের ফাংশনটা কি? এই মাল্টিডিসিপ্লিনারি টিমটা হচ্ছে যে এরা ট্রিটমেন্ট প্রোটোকল বা ট্রিটমেন্ট মডেল রিকমেন্ড করবে। কিন্তু মেইন কিন্তু আপনি মানে সার্জন আপনি কিন্তু মেইন ডিসিশন মেকার, বাট এই মাল্টিডিসিপ্লিনারি টিমের বাকি যে মেম্বার আছেন তারা হচ্ছে ট্রিটমেন্ট পলিসি সাজেস্ট করতে পারে। হ্যাঁ? আচ্ছা, তো আচ্ছা যতটুকু বললাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তাহলে আমরা সেটা নিয়ে একটু ডিসকাশন করবো। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন যে প্রিন্সিপালস অফ ক্যান্সার সার্জারি। আচ্ছা, তো আমরা একটা ক্যান্সার সার্জারিতে কতটুকু এক্সটেন্টে সার্জারিটা করবো বা কি কি সার্জারি করবো এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা এই প্রিন্সিপালটা এখানে বলা হয়েছে। যে দেখেন যে রোল ইন ডায়াগনোসিস এন্ড স্টেজিং, মানে সবসময় কি দেখা যায় যে আমরা যে ইমেজিং করি, ইমেজিং কিন্তু সবসময় আমাদেরকে পারফেক্ট রেজাল্ট দেয় না। যখন আমরা যেটা কিনা আমরা ওই আমরা যখন অপারেশন করি বা ইন্টারভিউনাল ম্যালিগনেন্সি সেটাতে যখন আমরা দেখা যায় ওপেন করে দেখা যায় অনেক সময় রেডিওলজিক্যাল যে রেজাল্টের সাথে কিন্তু সবসময় আমাদের যে অপারেটিভ ফিল্ডের যে রেজাল্ট সেটা কিন্তু অনেক সময় মেলে না। ওকে, এই জন্য অনেক সময় কি করি আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি, অনেক সময় কিন্তু আমরা এটা এজ এ পার্ট অফ স্টেজিং হিসেবে কাজ করি। হ্যাঁ, যে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিক স্টেজিং হিসেবে ইন্ট্রা অ্যাবডোমিনালি কোনো কোথাও সিবলিং আছে কিনা সেটা দেখার জন্য আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি অনেক সময় করি। ওকে। আচ্ছা, এরপর দেখেন যে বাই দিস মিনস ইট ইজ অফেন পসিবল টু ডায়াগনোস widespread peritoneal disease and small liver metastasis that have been missed on cross sectional imaging. ওকে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে ক্যান্সার মাল্টিডিসিপ্লিনারি টিমে আসলে কারা কারা মেম্বার থাকে। এই এই বক্সটা একটু পড়বেন এখানে। এটা খুব ইম্পর্টেন্ট না, তবে জাস্ট বক্সটা পড়ে রাখা ভালো, তাহলে জিনিসটা আমরা জানতেও পারলাম যে কারা কারা আসলে এই। আচ্ছা, এরপর দেখেন রিমুভাল অফ প্রাইমারি ডিজিজ। হ্যাঁ, তো আমরা আমাদের টার্গেট থাকবে কি, আমাদের যেকোনো ক্যান্সার সার্জারিতে টার্গেট থাকে যে পুরো যে টিউমার মাস এই টিউমার মাসটা রিমুভাল করা। হ্যাঁ, রিমুভ করা এটা কিন্তু আমাদের টার্গেট থাকে। ওকে, তো আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল পারবো ততটুকু কিন্তু আমরা রিমুভ করি। তো এটা এখানে ইনক্লুডিং ইনক্লুডিং সারাউন্ডিং টিস্যু এবং যে লিম্ফ নোড এটা সবই কিন্তু আমরা এটাকে নিয়ে আসি। তো এখানে দেখেন বলছে রেডিক্যাল সার্জারি ফর ক্যান্সার ইনভলভস রিমুভাল অফ দ্য প্রাইমারি টিউমার and as much of the surrounding tissue and lymph node drainage as possible. Okay, as much as possible in order only to ensure local control but to prevent spread of tumor through the lymphatic. Okay, কেন আমরা লিম্ফ নোড নিয়ে এত চিন্তিত, কারণ ক্যান্সার কিন্তু লিম্ফ্যাটিক স্প্রেড হয়। যেমন ক্যান্সার লিম্ফ্যাটিক স্প্রেড খুব তাড়াতাড়ি হয়, এই জন্য আমরা একটা সার্জারি যখন করি তখন কিন্তু আমরা লিম্ফ নোড অ্যাডজেসেন্ট লিম্ফ নোড নিয়ে আসা ট্রাই করি, যে ক্ষেত্রে আমাদের দরকার হয়। ওকে। আচ্ছা, এরপর বলছে রিমুভাল অফ মেটাস্টেটিক ডিজিজ। এখন মেটাস্টেটিক ডিজিজের ক্ষেত্রে কি আমরা যদি পসিবল হয় মেটাস্টেটিক, যেমন ধরেন একটা কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, এই কোলোরেক্টাল ম্যালিগনেন্সি থেকে লিভারে মেটাস্টেসিস হয়েছে, তবে ওই মেটাস্টেসিসটা একটা সিঙ্গেল মেটাস্টেসিস, একটা সিঙ্গেল মাস আছে এখানে, বাকি পুরো লিভার ধরেন ভালো। তো সেই ক্ষেত্রে আমরা যদি পারি ওই মেটাস্টেটিক যে টিউমারটা রয়েছে ওইখানে স্পেস অকুপাইং লেশনটা লিভার টিউমার লিভারে, সেটা আমরা যদি পারি এক্সটেনশন করে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা করে নিয়ে আসবো। ওকে, এরকম না যে মেটাস্টেসিস হয়েছে তো সেটা আমরা ইনসিটু রেখে দিয়ে আসবো, ব্যাপারটা কিন্তু তা না। তো এখানে এই জিনিসটাই বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন প্রিন্সিপালস আন্ডারলাইং দ্য নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ ক্যান্সার। মানে কি সার্জারি ছাড়া আগে কি কি করতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের অনকোলজি মানে মেডিকেল অনকোলজির হেল্প নিতে হয়। ঠিক আছে, কেমোথেরাপি বা রেডিওথেরাপি এই জিনিসগুলো। হ্যাঁ, এখানে দেখেন কি কি রয়েছে। অনকোলজি ট্রিটমেন্ট ক্যান বি কনভেনিয়েন্টলি ডিভাইডেড ইন্টু কিউরেটিভ হয়, মানে কিউরেটিভ প্রাইমারি মানে যে আমি সেই অনকোলজি কেমোথেরাপিটা দিলে একটা ক্যান্সার সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবে, আমার আর কোনো সার্জারি প্রয়োজন হয় সেটা। আচ্ছা, এরপর নিউ অ্যাডজুভেন্ট। নিউ অ্যাডজুভেন্ট মানে হচ্ছে যে একটা সলিড টিউমার মাস এটা সাইজ যখন বড় হয়ে যায় তখন এটাকে আমরা ছোট করার জন্য সার্জারির আগে যে একটা কেমোথেরাপি দিই সেটা কি বলা হয় নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। আচ্ছা, এরপর দেখেন যেমন দেখেন রেডিওথেরাপি টু ডাউন স্টেজ রেক্টাল কার্সিনোমা প্রায়র টু সার্জারি, রেডিওথেরাপি নিউ অ্যাডজুভেন্ট। আচ্ছা, এবং অ্যাডজুভেন্ট কি মানে আফটার সার্জারি যখন আমরা যেটা দিব সেটা। ওকে, যেমন দেখেন রেডিওথেরাপি এন্ড কেমোথেরাপি আফটার ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে লাইফ প্রলং বা প্যালিয়েটিভ। মানে প্যালিয়েটিভটা মানে হচ্ছে যে জাস্ট পেশেন্টের লাইফটা একটু যতটুকু লঙ্গার করা যায় as much as possible সেটা হচ্ছে প্যালিয়েটিভ। ওকে, মানে এটাতে কিন্তু পেশেন্টকে কিউর করা যাবে না, আলটিমেটলি পেশেন্টের প্রগনোসিস যখন খারাপ হয় বা ক্যান্সার স্টেজিং যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখনই আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করি। ওকে। আচ্ছা, এখানে এই বক্সটাতে এই যে এক্সাম্পল অফ ম্যালিগনেন্সি মে বি কিউরড উইদাউট নিড অফ দ্য সার্জিক্যাল এক্সিশন, এখানে যে আমি যে চারটা টিক দিয়েছি শুধু এই চারটা টিক করবেন, মানে এগুলো একটু দরকার। আচ্ছা, এরপর রয়েছে রেঞ্জ অফ নন সার্জিক্যাল অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্টস। এইখানে রয়েছে যে রেডিওথেরাপি, প্রথমে যে রেডিওথেরাপি রয়েছে এখানে রয়েছে রেডিওথেরাপি মেকানিজম। একটা আয়োনাইজিং রেডিয়েশন, রেডিওথেরাপি মানে আয়োনাইজিং রেডিয়েশন। হ্যাঁ, এখন এই আয়োনাইজিং রেডিয়েশনটা কিভাবে একটা ক্যান্সার সেল ডিস্ট্রাকশন করে, এর কাজ হচ্ছে ডিএনএ ব্রেকডাউন করা। হ্যাঁ, যখনই ক্রোমাট বা ক্রোমোজোমটা যখন ডিস্ট্রাকশন হবে সেখান থেকে যে ডিএনএ ডিস্ট্রাকশন হবে, এই ডিএনএ ডিস্ট্রাকশনের ফলেই একটা ক্যান্সার সেল ডিস্ট্রাকশন হবে। হ্যাঁ, এটাই হচ্ছে এই রেডিওথেরাপির মেকানিজম অফ অ্যাকশন। এবার হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, যে কেমোথেরাপিটিক এজেন্টগুলো রয়েছে ওগুলো ওগুলো আমাদের এখানে খুব একটা দরকার নেই। এরপর হচ্ছে সাইটোটক্সিক কেমোথেরাপি এবং কিছু হরমোনাল ট্রিটমেন্ট, হরমোনাল থেরাপি আমরা বেশ কিছু জায়গায়, এবং টার্গেটেড ট্রিটমেন্ট। আচ্ছা, টার্গেটেড ট্রিটমেন্ট মানে হচ্ছে কি দেখেন
মানে স্পেসিফিক যেই টিস্যুতে আমার যে টিস্যুতে ক্যান্সারটা সেটা ডিস্ট্রাকশন করার জন্য আমার যে ট্রিটমেন্টটা দিতে হবে বা ওইখানে যে থেরাপিটা দিতে হবে সেটা হচ্ছে টার্গেটেড ট্রিটমেন্ট। ওকে, এরপর ইমিউনোথেরাপি আমরা দিই। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ কম্বাইন্ড থেরাপি। কম্বাইন্ড থেরাপি কি? কম্বাইন্ড থেরাপি হচ্ছে যে ধরেন সার্জারি, কেমোথেরাপি বা কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো হচ্ছে কম্বাইন্ড ট্রিটমেন্ট। ওকে, এখন এই প্রিন্সিপাল অফ কম্বাইন্ড ট্রিটমেন্টের মধ্যে রয়েছে যে ইউজ ইফেক্টিভ এজেন্টস, উইথ ডিফারেন্ট মোডস অফ অ্যাকশন এবং ইউজ এজেন্টস উইথ নন ওভারল্যাপিং টক্সিসিটিস, কনসিডার স্পেশাল কোঅপারেশন। ওকে, মানে হচ্ছে যে আমাদের যে এই যে যারা রয়েছে কেমোথেরাপি বা মেডিকেল অনকোলজিস্ট বা রেডিওথেরাপি সার্জারি, এদের মধ্যে একটা কোঅপারেটিভ একটা যে মানে ফাংশন রয়েছে, এটা মেইনটেইন করতে হবে এবং তার মাধ্যমে কিন্তু আমরা কম্বাইন্ড ট্রিটমেন্টটা দিতে পারবো। আচ্ছা, এখন অনকোলজিক্যাল ইমার্জেন্সি। ওকে, সো এই অনকোলজিক্যাল ইমার্জেন্সি লিমিটেড নাম্বার অফ ট্রু ইমার্জেন্সি ইন অনকোলজি, দোজ দ্যাট রিকোয়ার ইমিডিয়েট রিকগনিশন এন্ড ম্যানেজমেন্ট, যেমন যদি কর্ড কম্প্রেশন হয়। ওকে, এরপর নিউট্রোপেনিক সেপসিস, ইমিউন সাইড ইফেক্ট, এই জিনিসগুলো যখন হবে তখন কিন্তু এটা অনকোলজিক্যাল ইমার্জেন্সি। ওকে, সেই ক্ষেত্রে দেখেন র‍্যাপিড ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট টু রিলিভ প্রেশার অন দ্য স্পাইনাল কর্ড ইজ এসেনশিয়াল এই ক্ষেত্রে। ওকে, আবার নিউট্রোপেনিক সেপসিস যখন হবে তখন কি এখানে ডায়াগনোসিস এবং অ্যান্টিবায়োটিক থেরাপিটা কিন্তু এসেনশিয়াল। আবার ইমিউন সাইড ইফেক্ট কি? ইনক্লুডিং হাইপোফাইসাইটিস এন্ড অ্যাড্রেনাল ফেলিওর, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, এগুলো হচ্ছে ইমিউন সাইড ইফেক্ট। আচ্ছা, লাইফ আফটার ক্যান্সার, তারপর সিম্পটম কন্ট্রোল, প্যালিয়েটিভ কেয়ার। এরপর দেখেন কমন প্রবলেমস দ্যাট মে বি ইফেক্টিভলি প্যালিয়েটেড ইনক্লুড সেরিব্রাল মেটাস্টাসিস, ইফিউশন, থ্রম্বোসিস, হাইপারক্যালসিমিয়া, মানে এগুলো হচ্ছে ইফেক্টিভলি প্যালিয়েশন করা যায় এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যাটিক, ওয়েট লস, ফিভার, এগুলো। হ্যাঁ, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। আচ্ছা, এবার হচ্ছে এন্ড অফ লাইফ কেয়ার। হ্যাঁ, তো এন্ড অফ লাইফ কেয়ারটা মানে সেটা ক্যান্সার পেশেন্ট যখন আসলে তার অ্যাডভান্স স্টেজে চলে যায় ক্যান্সারটা এবং তার মৃত্যু যখন নিশ্চিত, এবং লাইফের যে এন্ড অফ দ্য লাইফের যে কেয়ার, এই কেয়ারটা আমরা জাস্ট কতটুকু মাল্টি ডিসিপ্লিনারি ভাবে পেশেন্টকে প্রোভাইড করতে পারছি, এটা কিন্তু একটা ফ্যাক্ট। একটা পেশেন্ট যে কদিন বাঁচে একটু ভালোভাবে যদি বাঁচতে পারে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে সেখানে সেইটা করার জন্য যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে সেক্ষেত্রে আমরা প্রোভাইড করি, প্রোভাইড করা আমাদের উচিত, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, এবং সেই ক্ষেত্রে তার যদি যেমন দেখা যায় ইউথানাসিয়া বা মার্সি কিলিং রয়েছে, সেটা যদি সেটা আমাদের প্রোভাইড করা উচিত, আমাদের চিন্তা আনবো। আমাদের দেশে ইউথানাসিয়া নাই, বাট যেখানে আছে সেটা কিন্তু এটা করে। ওকে, এর মধ্যে কি কি রয়েছে আসলে? হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে না। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ ইফেক্টিভ ইন্টারভেনশন, ইউথানাসিয়া, ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড, লিভিং উইলস, তারপর হচ্ছে দেখেন যে বিরিভমেন্ট, স্পিরিচুয়ালিটি, সাপোর্ট টু অ্যালাউ ডেথ এট হোম এন্ড দ্য প্রবলেমস অফ মেডিকেলাইজেশন অফ ডেথ। ওকে, তো এটা হচ্ছে পেশেন্টকে যতটুকু এন্ড অফ দ্য লাইফে কেয়ার যায়, যেই দিকে দেওয়া যায় তার কষ্ট লাঘব করার জন্য যেটা করা যায় সেটাই আমাদের করা উচিত। এটাই হচ্ছে এখানকার মানে আলোচনার বিষয় আর কি, এন্ড অফ দ্য লাইফ কেয়ার। ওকে, সেই মাধ্যমে আমাদের প্রিন্সিপাল অফ অনকোলজি শেষ হয়েছে। তো কারো যদি কোনো এখানে কোশ্চেন করার থাকে কোনো কিছু, তাহলে করতে পারেন। এই চ্যাপ্টারটা এই কিছু কিছু জিনিস আমাদের এখানে লাগে। ম্যাক্সিমামই আমরা হচ্ছে প্যাথোলজিতে যে নিউপ্লাসিয়া পড়বো, এই নিউপ্লাসিয়া থেকে আমাদের মেইনলি ক্যান্সারের যা যা আসার কথা বা নিউপ্লাসিয়াতে যা যা আসার কথা তাইতেই আসবে। তবে বেরিয়ে যাবে ওই প্রথম দিকটা যেগুলো বলেছি, এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, তাহলে আশা করি এখান থেকে আর কোনো কিছু আটকাবে না। কারো কোনো কিছু আর জানা আছে এখান থেকে বা কোনো কোশ্চেন? যদি কোশ্চেন করেন তাহলে একটু ভালো হয়, তাহলে আমাদের ডিসকাশনটা একটু মানে বাইলেটারালি হলো আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি তো আসলে দেরিতে জয়েন করেছি, আমি জানতাম না যে আজকে 7টার দিকে ক্লাস হবে। সরি, একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছি। আমি প্রথম দিকে ক্লাসটা একদম পাইনি। এটা কি রেকর্ডেড থাকবে? ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, এই ক্লাসে রেকর্ডেড থাকবে, আপনারা ক্লাসটা পেয়ে যাবেন, ক্লাসও পেয়ে যাবেন এবং আমাদের এই যে পিডিএফটা, এই হাইলাইটেড পিডিএফটা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। কারণ অফিশিয়ালি একটু চাপ ছিল, এটা এসে পরে দেখলাম যে অনলাইনে দেখলাম যে আজকে একটা ক্লাস আছে 7টার দিকে। সরি, আমি আসলে অফিশিয়ালি জয়েন করতে পারিনি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা রেকর্ডেড থাকবে, আপনারা রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন এবং হাইলাইটেড পিডিএফটা পেয়ে যাবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ওকে, তাহলে এরপরে তাহলে আমরা আচ্ছা, আমি সামনে আগাতে থাকি, যদি এর মধ্যে কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আপনারা করতে পারেন। আচ্ছা, এরপরে আমি চলে যাই এথিক্স এন্ড ল ইন সার্জিক্যাল প্র্যাকটিস। ওকে, যেটা আমাদের একটা প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আমরা একটা হচ্ছে কি আমাদের সার্জিক্যাল নলেজ, যেটা দিয়ে আমরা সার্জারি করব, যে এইটা সার্জারি যেমন একটা ধরেন যে একটা পেশেন্টের হেমিকোলেক্টমি করতে হবে। হ্যাঁ, তো এখন তো আমরা ডায়াগনোসিস করলাম যে কার্সিনোমা কোলন বা রাইট কোলনে হয়েছে বা কার্সিনোমা সিকাম বা হোয়াটএভার। এখন এটা আমি একটা হেমিকোলেক্টমি করতে পারি, এটা হচ্ছে আমার কি সার্জিক্যাল কম্পিটেন্স। হ্যাঁ, সো আমার এই সার্জিক্যাল নলেজ বা আমার কম্পিটেন্স যেটাই বলে, কিন্তু এর বাইরে আমার কোন পেশেন্টের ক্ষেত্রে কি সার্জারি করব, কোন পেশেন্টকে আমি কিভাবে ডিল করব, কনসেন্ট দিব এবং তার একটা আমি কনফিডেন্সিয়ালিটি কতটুকু মেইনটেইন করব, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশনটা হচ্ছে এথিক্স এন্ড ল, যে সার্জারির ক্ষেত্রে কি এথিক্স এবং ল আছে। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে বলা হয়েছে এই চ্যাপ্টারগুলোতে, মানে হচ্ছে যে এথিক্স এন্ড ল মানে 14, 15, 16, এখানে যে কথাগুলো রয়েছে এবং যেই এথিক্স বা ল গুলো রয়েছে, এই ল গুলো মেইনলি আসলে ইউকে বেসড ল, বেশ কিছু ইউকে বেসড ল এর কথা এখানে বলা হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, মানে আমরা প্র্যাকটিসিং ক্ষেত্রে আমরা হাসপাতালে আমাদের যেভাবে প্র্যাকটিস করি বা সরকারি হাসপাতালে আমরা যেভাবে একটা লোডস অফ কেস ডিল করি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এবং আমাদের যেই যে রিসোর্স এবং আমাদের যেই পেশেন্টের সাথে আমাদের যতটা ডিলিংস বা আমরা যেভাবে একটা কমিউনিকেশনটা যতটুকু আমরা করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় সবসময় এথিক্স এবং ল সবভাবে মেনটেন করা পসিবল। ওকে, আচ্ছা, একটু আজানের পরে শুরু করছি। হ্যাঁ, ওকে, তাহলে শুরু করে দেখেন। এখানে এই 3টা চ্যাপ্টারে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তো তারপরও কিছু কিছু জিনিস যেটা হাইলাইট করেছি, তার কিছু কিছু জিনিস আমাদের জানার জন্য, একটু মনে রাখার জন্য আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে, সেই জন্য আমি কিছু কিছু জিনিস হাইলাইট করেছি বা আমরা হালকা পাতলা একটু ডিসকাশন করব। তো যখন আপনারা পড়বেন, এখন প্রথমবার পড়ার সময় চ্যাপ্টারগুলো পড়ে ফেলবেন। তবে যদি আমি বলি যে পরীক্ষার আগে যখন আপনি বেরিয়ে রিভাইজ দিবেন, তখন এই 3টা চ্যাপ্টার লাস্টে রিভাইজ দেওয়ার দরকার নেই। আপনার আগে যতটুকু নলেজ আছে ততটুকু নলেজ দিয়ে রাখবেন। তারপরে পরীক্ষার আগে যেমন দেখেন পুরো বেরিয়ারটা
কিন্তু ডিভাইস দেওয়াটা বেশ ডিফিকাল্ট হয়ে যায় আমার পরীক্ষার আগে, এবং বেরিয়ে থেকে তো প্রশ্ন আসে আমাদের মানে যে কোনো স্পেশালি সিপিএস এর ক্ষেত্রে, যে পার্ট ক্ষেত্রে পেপার 3 তে পেপার 1 2 3 যে কোনো সময় কিন্তু বেরিয়ে আসে, যে কোনো পেপারই। সো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু মাথায় রাখবেন যে অন্যান্য চ্যাপ্টারগুলো আপনাকে রিভাইজ দিতে হবে। এই 3টা চ্যাপ্টার রিভাইজ দিতে আপনার 15 মিনিট লাগে। এই 15 মিনিট যদি আপনি একটা বড় চ্যাপ্টার ভালো করে রিভাইজ দিতে পারেন, যেখান থেকে কমলি র‍্যাপিডলি কোশ্চেন আসে বা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, তো সেটা কিন্তু আপনার জন্য কাজে দিবে। এটাই হচ্ছে আমার সাজেশন। সো প্রথমবার পড়ার সময় চ্যাপ্টারটা পড়ে ফেলুন। আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে বলছে এথিক্স এন্ড ল ইন সার্জিক্যাল প্র্যাকটিস। এই ক্ষেত্রে প্রথমেই একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে রেসপেক্ট ফর অটোনমি। এখন কার অটোনমিকে আমরা রেসপেক্ট করব? এটা হচ্ছে পেশেন্ট। ওকে, মানে একজন পেশেন্টের তার যে ডিসিশন মেকিং এর যে রাইট, এই রাইটকে আমরা 100% রেসপেক্ট করতে হবে। মানে একটা পেশেন্ট চাইলে একটা ট্রিটমেন্ট মডালিটি চুজ করতে পারে, এটা একান্তই তার নিজের ইচ্ছা, এবং তার যেটা ইচ্ছা সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। ওকে, তো এই জিনিসটাই এখানে একটু বলা হয়েছে। এখানে ডিটেইলস এত কিছু আমি করলাম না। দেখেন পেশেন্টস ক্যান রিফিউজ সার্জিক্যাল ট্রিটমেন্ট দ্যাট উইল সেভ देयर লাইভস আইদার এট প্রেজেন্ট অর ইন দ্য ফিউচার। বুঝতে পারছেন? তাহলে পেশেন্ট যদি রিফিউজ করে দিলে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, তাকে একদম ফোর্সিবলি যে আমাদের ওই সার্জারি করতেই হবে, দ্যাটস নট নেসেসারি। সেক্ষেত্রে আমাদের অন্য কিছু প্রোটোকল রয়েছে, কিন্তু জোর করে তাকে আমি টেবিলে নেব ব্যাপারটা তা না। এখানে এই জিনিসটার কথাই বলা হয়েছে। এবং আমাদের দেশে দেখা যায় আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে যতটা আমরা এই ল নিয়ে আমরা খুব একটা ওরিড থাকি না, বাট বাইরের কান্ট্রিতে ওদের কিন্তু এই লগুলো বেশি স্ট্রিক্ট। ওকে, আচ্ছা, এরপর দেখেন ডিসক্লোজার প্রায়র টু কনসেন্ট। হ্যাঁ, মানে যে আমি একটা পেশেন্টের কাছে যখন কনসেন্ট নিতে যাব, তখন আমি তাকে কি কি ইনফরমেশন প্রোভাইড করব, একটা সার্জারি ক্ষেত্রে বা পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি কি কি ইনফরমেশন তাকে আমি দিব, এবং সেই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি তার কনসেন্ট চাইবো। এই জিনিসগুলো হচ্ছে দেখেন যে দ্য রিজন হোয়াই ইট ওয়ারেন্ট সার্জারি, মানে পেশেন্টের কন্ডিশন এবং কেন সার্জারি দরকার, এবং আমি কোন সার্জারিটা করতে চাই। ঠিক আছে, এবং সেই সার্জারিটা কতটুকু তাকে কিওর করবে, তার প্রগনোসিসটা, মানে এই সার্জারির ফলে তার প্রগনোসিস কতটা বেটার হবে পুরো সেটা, এবং এর সাইড এফেক্ট আমি ডিসকাস করব। সেই সাথে দেখেন এই সার্জারি রিলেটেড কিছু কমপ্লিকেশন হতে পারে, সেটাও কিন্তু পেশেন্টকে জানাতে হবে, এবং এই সার্জারির অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্ট মডালিটি বা কোনো সার্জারি আছে কিনা সেটাই হচ্ছে বলতে হবে। এবং পেশেন্ট যদি পুরো ট্রিটমেন্টটা রিফিউজ করে বা কোনো ট্রিটমেন্টই যদি পেশেন্ট না করে, সেই ক্ষেত্রে তার কি কি কনসিকুয়েন্স হতে পারে, এই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের ডিসকাশনে আনতে হবে। এবং এরপরে আমি পেশেন্টের কাছে কনসেন্ট চাইবো, এবং সেই কনসেন্টটাও হইতে হবে কি, যে একটা পেশেন্ট আমি যখন কনসেন্ট দিব তাকে একটা কোয়াইট কাম এরিয়া দিতে হবে, হ্যাঁ, সারাউন্ডিংস দিতে হবে, তাকে চিন্তা করার সময় দিতে হবে, এবং সে যে আমার কথাটা বুঝতেছে এইটার ব্যাপারে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ হতে হবে। হ্যাঁ, এবং এই আমি যে এখনই আমি পেশেন্টকে বললাম আপনি এখনই সাইন দেন। ওকে, ব্যাপারটা এরকম না, তাকে আমি টাইম অ্যালাউ করি, টাইম অ্যালাউ করে তাকে বলি আপনি একটু ভাবেন, এরপরে কনসেন্ট দেন। সো ব্যাপারটা এরকম আছে। হ্যাঁ, সো এখানে কিছুটা সময় তাকে অ্যালাউ করতে হবে, এরপরে আমি তার কাছে কনসেন্ট নিব। এখন কথা হচ্ছে কে কনসেন্ট নিবে, মানে এই যে আমিটা কে, হচ্ছে মানে কনসেন্ট নিবে অলওয়েজ অপারেটিং সার্জন। এটাই হচ্ছে আইডিয়াল, যে অপারেশন করবে তাকেই কনসেন্ট নেওয়া, মানে তারই কনসেন্ট নেওয়া উচিত। ওকে, আচ্ছা, কেন? কারণ ধরেন অনেক সময় কি হয়, একটা সার্জন টিমে অনেক অ্যাসিস্ট থাকে, তো দেখা যায় সব অ্যাসিস্ট কিন্তু ওই সার্জারিটা সম্বন্ধে 100% জানে না, বা সেটা কনসিকুয়েন্ট সম্বন্ধে 100% জানে না। দ্যাটস ওয়াই সে যদি পেশেন্টকে ডিসক্রাইব করে, তাহলে কিন্তু সে পুরোটা ডিসক্রাইব করতে পারবে না, কিছুটা গ্যাপ রয়ে যাবে। পরে যদি কোনো হ্যাজার্ড হয়, তখন কিন্তু পেশেন্ট পার্টি এটা নিয়ে কিন্তু তখন যে কোনো একটা মামলা করতে পারবে, এটা নিয়ে যে কোনো একটা মানে কি বলবো, যেটা যে কোনো একটা অড সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। দ্যাটস ওয়াই এটা উচিত হচ্ছে অপারেটিং সার্জন হচ্ছে কনসেন্ট নেওয়া। এই যে এখানে দেখেন যে কনসেন্ট শুড আইডিয়ালি বি দ্য সার্জন হু উইল ক্যারি আউট দ্য ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আচ্ছা, সার্জনস হ্যাভ লিগ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মোরাল অবলিগেশন টু অবটেইন কনসেন্ট ফর ট্রিটমেন্ট বেসড অন অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্লোজার। এখানে দেখেন এরপরে কিছু ক্ষেত্রে কিন্তু সার্জন একটা মানে লিগ্যাল অ্যাকশন করতে পারে। কি দেখেন, ইন ল ইন্টেনশনালি টু টাচ অ্যানাদার পারসন উইদাউট দেয়ার কনসেন্ট ইজ ম্যাটার। ওকে, রিমেম্বারিং দ্যাট উই আর ইউজুয়ালি টাচ বাই স্ট্রেঞ্জার্স অ্যাজ এ কনসিকুয়েন্স অফ অ্যাক্সিডেন্টাল কন্টাক্ট। দেখেন আমরা কিন্তু অ্যাক্সিডেন্টাল কন্টাক্ট হলে আমাদের যে একটা এক্সপ্রেশন হয়, ধরেন যে আপনি হাঁটছেন, হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেলেন, তখন কি হবে? স্বাভাবিকভাবে আমাদের কিন্তু একটু রাগ হয়, বা আমরা একটু বিব্রত বোধ করি, বিতস্ত বোধ করি। এই জন্যই যে আমাদের কিন্তু মানে ইরেসপেক্টিভলি কিন্তু পেশেন্টের গায়ে হাত দেওয়া যাবে না, আগে তার কাছে কনসেন্ট নিতে হবে, যেখানে আমাদের হাত দিতে হবে সেই ক্ষেত্রে দিতে হবে। এখানে এটা কিন্তু বলছে ইন্টেনশনালি কিন্তু পেশেন্টকে টাচ করা যাবে। আচ্ছা, এরপর বলছে যে the second legal action that might be brought against a surgeon for not obtaining appropriate consent to treatment is in the tort of negligence। মানে appropriate consent, আমি তাকে appropriate ইনফরমেশন প্রোভাইড না করে যদি কনসেন্ট নেই, এটাও কিন্তু একটা আমাদের যে কনসেন্ট নেবে, এখানে একটা লিগ্যাল অ্যাকশন হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ডিউটি অফ ক্যান্ডর, মানে হচ্ছে যে কোন জিনিসটা আমার ডিসক্লোজ করতেই হবে, হ্যাঁ, বা কোন কোন ইনফরমেশনগুলো আমাকে দিতেই হবে, এই জিনিসটা হচ্ছে ডিউটি অফ ক্যান্ডর। ওকে, তো এখানে দেখেন the division of ureter during hysterectomy appears as a forcible complication on a consent form cannot negate the duty to be candid should it occur, it is plainly an example of something going on। মানে হচ্ছে যে ধরেন একটা সার্জারি করার সময় যে কোনো একটা হ্যাজার্ড তো পারোপারেটিভ টাইমে হতেই পারে। এখন সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ওই পেশেন্টকে, মানে পেশেন্ট পার্টিকে কিন্তু আমাকে অ্যাডেকুয়েট কাউন্সিলিং করতে হবে রিগার্ডিং দ্যাট হ্যাজার্ড। তাকে জানাতে হবে যে এই হ্যাজার্ডটা হয়েছে, এবং এই হ্যাজার্ডটা আমরা অ্যাডেকুয়েটলি আমরা হচ্ছে ট্রিট করছি, আমরা ম্যানেজ করছি, পারফেক্টলি আমরা ম্যানেজ করতে পারছি। এই জিনিসটা কিন্তু পেশেন্ট পার্টিকে একদম ক্লিয়ারলি জানাতে হবে। এখানে এই জিনিসটার কথা বলা হয়েছে। ওকে, এরপর দেখেন যে ফার্দার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ক্লিনিক্যাল ল ইন সার্জিক্যাল প্র্যাকটিস। মানে এখানে ফর কনসেন্ট টু বি ভ্যালিড অ্যাডাল্ট পেশেন্ট মাস্ট মানে হ্যাভ ক্যাপাসিটি টু গিভ ইট, মানে পেশেন্টের যে পেশেন্ট যে কনসেন্ট দিবে তার ক্যাপাসিটি থাকতে হবে। এরপর দেখেন নট টু কোয়ার্সড বাই ইনটু ডিসিশন দ্যাট রিফ্লেক্ট দ্য প্রিফারেন্স আদার দ্যান দেমসেলস, মানে তার সে যেটা মানে চয়েস করে তাকে সেটা চয়েস করতে দিতে হবে, এবং হ্যাভ বিন গিভেন সাফিসিয়েন্ট ইনফরমেশন ফর দিস চয়েস। ওকে, সেই জিনিসটাই আমরা ঘুরে ফিরে বেশ একই রকম কথাগুলো আসছে, কারণ কি পুরোটাই এথিক্স এবং লয়ের উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারটা করা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন এরপর বলা হয়েছে যে আসলে চিলড্রেন এন্ড ইয়ং পিপল যারা কনসেন্ট দিতে পারবে না, যারা চিলড্রেন যারা কনসেন্ট দিতে পারবে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদের কাছে কনসেন্ট, মানে তাদের ফার্স্ট ডিগ্রি মানে গার্ডিয়ান প্যারেন্টস, তাদের কাছ থেকে আমরা নিব। কিন্তু প্যারেন্টস ছাড়াও বা যে কোনো একটা পেশেন্টের প্যারেন্টস ছাড়াও বাকিদের অন্য কারো কাছ থেকে নেওয়া যাবে, মানে অ্যাকর্ডিং টু ইউকে নেওয়া যাবে যদি সেই পার্সনটা মানে কোর্ট দ্বারা স্বীকৃত হয় যে সে যে কোনো ব্যাপারে তার কনসেন্ট দিতে পারবে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন ডিসিশন ইন দ্য বেস্ট ইন্টারেস্ট ইন ইনক্যাপাসিটেটেড পেশেন্টস। মানে হচ্ছে একটা পেশেন্টের ম্যানেজমেন্টের সময় বা যে কোনো একটা পেশেন্টের ট্রিটমেন্ট যখন আপনি করবেন, তখন তার বেস্ট ইন্টারেস্টে আমাদের ডিসিশন নিতে হবে। হ্যাঁ, এখন যেমন এখানে একটা ঘটনা দেওয়া আছে, এখানে বলছে যে 2017 কি হয়েছে, একটা পেশেন্ট তার ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং সে সাফার, এখন তারপরে সে আনকনশিয়াস হয়ে গেছে। এখন আনকনশিয়াস হওয়ার পরে তার 72 ইয়ার্স ওল্ড। ওকে, তো দেখেন এই যে 72 ইয়ার্স ওল্ড পেশেন্ট যখন আনকনশিয়াস হয়ে গেল, এর ফলে কি সে কিন্তু আর নিউট্রিশন মেইনটেইন করতে পারছে না, ওরাল নিউট্রিশন মেইনটেইন করতে পারছে না। তো সেই ক্ষেত্রে তাকে এনজিটিউ দিতে হবে। এখন
এখন যখন এনজি টিউব দেওয়ার কথা বলা হয়েছে তখন কি করলো, তার মেয়ে এটার ব্যাপারে রাজি না, যে তাকে সে এনজি টিউব দিতে রাজি না। এখন কথা হচ্ছে এটার ব্যাপারে তখন কোর্টে কথা হয়েছে, তো কোর্ট বলছে যে তার এই জিনিসটা দেওয়া কিন্তু রাইটফুল। এনজিটা কারণ কি, মানে মেয়ে বলছে যে তার মা যখন সুস্থ ছিলেন তখন বলছে যে সে যদি কখনো ডিজেবল হয়ে যায় তখন যেন তাকে আর ট্রিটমেন্টটা কন্টিনিউ না করে। কিন্তু ডক্টররা যখন দেখছে ইন্ট্রাক্রিনিয়াল ব্লিড এটা যদি ট্রিটমেন্ট করা হয় তখন পেশেন্ট রিভার্স করবে, সেই জন্য কিন্তু তারা তখন ওই ট্রিটমেন্ট মডালিটিসে আগাইতে চাইছে এবং কোর্টের কাছে অ্যাপ্রোচ করছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ডু নট অ্যাটেম্প রিসাসিটেশন, ডিএনএ, ডু নট অ্যাটেম্প। আচ্ছা, সো ডু নট অ্যাটেম্প সিপিআর মানে কার্ডিওপালমোনারি রিসার্চ, মানে একটা পেশেন্ট যখন ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় তখন অনেক সময় কি অনেক পেশেন্ট ডিএনএ ফর্ম, ডিএনআর ফর্মে বা ডু নট রিসাসিটেট এই ফর্মে সাইন করে দেয় পেশেন্ট। মানে কি, সাইন করা থাকলে ওই পেশেন্ট যখন টার্মিনাল ইলনেস, পেশেন্ট যখন ক্রিটিক্যাল কন্ডিশন বা রেসপিরেটরি বা কার্ডিও রেসপিরেটরি ডিস্টারবেন্স নিয়ে যখন আসবে, তখন তার সিপিআর দরকার হবে, না দিলে সে পেশেন্ট আলটিমেটলি ডেথ। তো তখন সেটা যদি সাইন করা থাকে তাহলে তখন তার ট্রিটমেন্ট কন্টিনিউ করা হয় না। এটা হচ্ছে ডু নট অ্যাটেম্প রিসাসিটেশন বা এনি টাইপ অফ রিসাসিটেশন যেটা পেশেন্ট হয়তো সার্ভাইভ করবে বাট তাকে অ্যাডিকুয়েটলি বা তার সে একটা সাউন্ড লাইফ লিড করতে পারবে না। এটাই হচ্ছে ডিএনএ সিপিআর ফর্ম। ওকে, এগুলো জাস্ট একটু একটা ইনফরমেশন জেনে রাখা, কিছুই না। আচ্ছা, এরপর দেখেন কনফিডেন্সিয়ালিটি ব্যালেন্সড এগেইনস্ট দ্য রিস্ক অফ সিরিয়াস হার্ম। মানে কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে বলা হয়েছে যে কনফিডেন্স মানে পেশেন্টের একটা ইনফরমেশন হাইলি কনফিডেন্সিয়াল, সেটা যে কোনো কারো কাছেই এই কনফিডেন্সিয়ালিটা এটা এক্সপোজ করা যাবে না, এটা আমাদেরকে খুব পারফেক্টলি মেনটেন করতে হবে, এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপর কিছু রিসার্চ রয়েছে, মানে আমাদের যে এথিক্স এবং এই যে সার্জিক্যাল প্র্যাকটিস, এই সার্জিক্যাল প্র্যাকটিসটাকে আরো ডেভেলপ করার জন্য আমাদের কিছু রিসার্চ প্রোটোকল বা এই রিসার্চটা করা উচিত আমাদের। এবং আমাদের এই যে একটা ল ভায়োলেন্স হয়ে বা একটা ট্রিটমেন্ট ফেলিওর বা একটা যদি ম্যাল ট্রিটমেন্ট হয়ে সেটা যদি কেন হইলো বা সেটা হওয়ার ফলে একটা ডক্টর কি কি ফেস করছে, পেশেন্ট কি কমপ্লিকেশন ফেস করলো, এগুলো একটা রিসার্চের আওতায় এনে একটা এথিক্যাল কমিটিতে যদি আমরা আনি, বা এথিক্যাল কমিটি যদি আমরা ঠিক করি তাহলে আমাদের এই যে সার্জিক্যাল যে ল এন্ড এথিক্স এটা মেইনটেইন হবে এবং পেশেন্ট অ্যাডিকুয়েট কেয়ার পাবে, জিনিসটা এখানে বলা আছে। সো এটার ব্যাপারে যদি কারো কোনো কিছু জানার থাকে বলতে পারেন, যদি এখানে আসলে খুব একটা কিছু আমাদের পড়ার নাই এই চ্যাপ্টারে আর কি। ওকে, তো আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আগাই। পরপর তিনটা চ্যাপ্টারই অনেক এই টাইপের আর কি। এখানে দেখেন হিউম্যান ফ্যাক্টরস, পেশেন্ট সেফটি এন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। মানে একটা সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, সার্জারি ক্ষেত্রে পেশেন্টের সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা যখন দিব এর ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, একটা হিউম্যান ফ্যাক্টর, একটা ইনস্টিটিউশনাল ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ফ্যাক্টর বলতে একটা ইনস্টিটিউশনের যেই এই সার্ভিস গিভিং বা কেয়ার গিভিং যেই মডালিটিস গুলো রয়েছে বা যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে এই সবগুলোর উপরে কাজ করে, এখানে এটা নির্ভর করে। এবং একটা পেশেন্ট সেফটি যেটা নিয়ে আমরা হাইলি কনসার্ন থাকা উচিত আমাদের, এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট মানে আমরা কতটুকু আর আমাদের কেয়ার গিভিংটাকে আরো কতটা কোয়ালিটি ফুল করতে পারি এইটার ব্যাপারে এখানে ডিসকাশন করা হয়েছে। সেখানে দেখেন যে ভ্যালু বেসড অ্যাপ্রোচ টু হেলথ কেয়ার। মানে হেলথ কেয়ার থেকে আমরা ভ্যালুয়েবল করতে চাই, অ্যাডিকুয়েট ভ্যালু পেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, অর্গানাইজ কেয়ার অ্যারাউন্ড মেডিকেল কন্ডিশন, কেয়ার শুড বি বেসড আপন দ্য মেডিকেল নিডস অফ এ কমিউনিটি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন মেজার আউটকামস এন্ড কস্ট অফ এভরি পেশেন্ট। যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে বা ট্রিটমেন্ট মডালিটিসের ক্ষেত্রে কিন্তু কস্ট একটা ফ্যাক্ট। সেটা আমাদের যদি সরকারি ভাবেও যদি আমরা দিই, একটা কষ্ট সরকার বিয়ার করে, এটা একটা ফ্যাক্ট। অথবা প্রাইভেটলিও একটা পেশেন্ট যখন একটা কস্ট বিয়ার করে, তো এটাও কিন্তু একটা ফ্যাক্ট। এই জিনিসটা আমাদের চিন্তার আওতায় আনা উচিত। এবং দেখেন অ্যালাইন রিইম্বার্সমেন্ট উইথ ভ্যালু টু সাপোর্ট বেটার আউটকামস এন্ড মোর এফিশিয়েন্ট কেয়ার, systems integration মানে ট্রিটমেন্ট অ্যারাউন্ড ম্যাচিং পেশেন্ট ট্রিটমেন্ট এন্ড লোকেশন, জিওগ্রাফি অফ কেয়ার এন্ড ইনফরমেশন টেকনোলজি। ওকে, এই জিনিসগুলো। এরপর হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস। হ্যাঁ, তো হিউম্যান ফ্যাক্টরসের ব্যাপারটা, হিউম্যান ফ্যাক্টরসের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সার্জারির ক্ষেত্রে আমরা যারা সার্জন বা সার্জারি যারা আমরা করছি এবং একটা পেশেন্ট এর ক্ষেত্রে কি কি রয়েছে। এর মধ্যে রয়েছে যেমন ধরেন যে একটা পেশেন্টের আমরা যে সার্জারিটা করবো তাহলে এইটা ডিসিশন মেকিং একটা ফ্যাক্ট। আবার সার্জারির সময় যদি কোনো কমপ্লিকেশন হয় সেটা পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে যে এক্সপ্লেইন করা এটাও একটা ফ্যাক্ট। এবং এই যে হিউম্যান ফ্যাক্টর, এই হিউম্যান ফ্যাক্টরের মধ্যে রয়েছে একটা কি কি কারণে সার্জারি ফেল হতে পারে, মানে হিউম্যান ফ্যাক্টর রিলেটেড যে জিনিসগুলো রয়েছে সেটাও সেখানে ডিসকাশন করা হয়েছে, যা আমাদের খুব একটা এখানে দরকার নেই। আচ্ছা, এরপরে রয়েছে দেখেন অ্যাকনোলেজিং দ্য গ্যাপ বিটুইন মেডিকেল প্রোগ্রেস এন্ড ডেলিভারি অফ কোয়ালিটি পেশেন্ট কেয়ার। মানে গ্যাপ কোন দিকে গ্যাপটা রয়েছে, আমাদের হেলথ কেয়ার ইজ কমপ্লেক্স এন্ড মেনি এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইনফ্লুয়েন্স অফ হিউম্যান ফ্যাক্টর এবং কেয়ার গিভার্স এন্ড হাইলাইট areas of risk but also potential solution. আচ্ছা, এরপর দেখেন যে এখানে জাস্ট এই পয়েন্টগুলো পড়তে হবে, পড়ে জাস্ট একটু মাথায় রাখবেন, কিছু না। ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট ইমপ্যাক্ট হিউম্যান বিহেভিয়ার ক্যান বি আইডেন্টিফাইড এন্ড ইনফ্লুয়েন্সড ইন a way that improves healthcare. Acknowledge the importance of value for both healthcare provider and patient. Training in human factor to enhance team working is prerequisite of contemporary healthcare. Just এটা একবার রিডিং করে রাখবেন তাহলেই হবে। আচ্ছা, এরপরে চলে আসেন পেশেন্ট সেফটি। সো এখানে দেখেন এট ফার্স্ট কি ডু নট হার্ম, এই কথা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা যে সার্ভিসটা দিব বা যে ট্রিটমেন্টটা দিব অবশ্যই পেশেন্ট সেফটিটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওকে, সেটা মাথায় রাখবেন কিন্তু। আচ্ছা, এখানে দেখেন এখানে WHO এর একটা ডাটা বলছে যে ইভেন ইন অ্যাডভান্সড হসপিটাল সেটিং 1 in 10 পেশেন্ট রিসিভিং হেলথ কেয়ার উইল সাফার প্রিভেন্টেবল হার্ম অলদো মেজারমেন্ট অফ দ্য ইনসিডেন্স অফ সাবঅপটিমাল আউটকামস রিমেইনিং চ্যালেঞ্জিং। ওকে, মানে বলছি হায়ার সেন্টারেও কিন্তু যতই আপনি প্রিকশন ফলো করেন তারপরেও কিন্তু 1 in 10 পেশেন্ট প্রিভেন্টেবল হার্মে সাফার করে, মানে যেটা আমরা প্রিভেন্ট করতে পারতাম এইরকম একটা মানে প্রিভেন্টেবল হার্ম সেরকম একটা সাফারিং পেশেন্টের হয় 1 in 10। ওকে, আচ্ছা, এরপর দেখেন এই বক্সটা একটু আমাদের করতে হবে, ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু পেশেন্ট সেফটি ইনসিডেন্টস। আচ্ছা, তো এখানে দেখেন যে কি কি ফ্যাক্টর এখানে কাজ করে, হিউম্যান ফ্যাক্টর রয়েছে, কিছু সিস্টেমিক ফ্যাক্টর রয়েছে এবং মেডিকেল কমপ্লেক্সিটি রয়েছে। এই জিনিসগুলো একবার করে একটু রিডিং করবেন, পরে মাথায় রাখবেন, মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আন্ডারস্ট্যান্ডিং পেশেন্ট সেফটি ইনসিডেন্ট। মানে ইরর ক্যান বি ভিউড ফ্রম এ পারসন সেন্টার অর এ সিস্টেম অ্যাপ্রোচ। মানে হচ্ছে একটা পারসনের জন্য একটা ইরর হতে পারে, মানে কি একটা ভুল সার্জারি করে বা সার্জারির সময় যদি কোনো একটা অ্যাডজেসেন্ট স্ট্রাকচার যদি ইনজুরি করে তাহলে এটা হচ্ছে তার পারসন সেন্টার। আর সিস্টেম অ্যাপ্রোচ কি, সিস্টেম অ্যাপ্রোচ মানে হচ্ছে টোটালি একটা ওটি সেটআপের যেই যা রয়েছে অথবা একটা হসপিটাল সেটআপের যা রয়েছে সেটা যদি মানে ভুল হয় সেটা হচ্ছে সিস্টেমিক অ্যাপ্রোচ। যেমন ধরেন যদি আমি বা যেটা একটা হসপিটাল সেটআপে স্টেরিলাইজেশন অ্যাডিকুয়েটলি মেইনটেইন করছে না, তাহলে এটা পেশেন্টের ইনফেকশন হলো, তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম অ্যাপ্রোচ কিন্তু প্রবলেম। ওকে, একটা সার্জন ঠিকঠাক সার্জারি করছে, সবকিছু পারফেক্টলি হয়েছে, কিন্তু পেশেন্ট কদিন পর ইনফেকশন নিয়ে আসলো, তখন তার মানে কি এটা হচ্ছে একটা সিস্টেম অ্যাপ্রোচের পার্ট। ওকে, যেখানে কিনা পেশেন্টের সেফটি কোশ্চেনেবল।
আচ্ছা, এবার দেখেন মেজরিটি অফ নিয়ার মিসেস অ্যাডভার্স ইভেন্টস আর ডিউ টু সিস্টেম ফ্যাক্টরস। আন্ডারস্ট্যান্ডিং হোয়াই দিস ইররস অকার এন্ড অ্যাপ্লাইং দ্য লেসন লার্ন উইল প্রিভেন্ট ফিউচার ইনজুরিস অফ পেশেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো এক্সপ্লেইন করবেন তাহলেই হবে, এখানে বেশি কিছু নাই। এরপর হচ্ছে চলে আসে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চেকলিস্ট। মানে একটা সার্জারি পারফেক্টলি করে আসতে বা একটা সার্জারি আমরা যখন করব তার ভালোভাবে যেটা ইভেন্ট ফুল করতে হলে ডব্লিউ একটা চেকলিস্ট দিয়েছে। হ্যাঁ, এই চেকলিস্ট ধরে যদি আমরা আগাই তাহলে আমরা বেশ কিছু আনডিউ ইভেন্ট থেকে আমরা আনডিউ ইভেন্ট প্রিভেন্ট করতে পারবো ডিউরিং সার্জারি। হ্যাঁ, যদিও আমাদের প্রি এন্ড পোস্ট অপারেটিভ টাইমে বেশ কিছু হ্যাজার্ড হতে পারে, তবে পার অপারেটিভ টাইমে আমাদের যদি আমরা যেটা দেখে নিই তাহলে অনেক হ্যাজার্ড থেকে আমরা একটা পেশেন্টকে সেভ করতে পারবো। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন কি এক্সপেরিয়েন্স হ্যাজ শোন হাউএভার দ্যাট ফর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ এ চেকলিস্ট কনসিডারেবল অ্যাটেনশন ইজ রিকোয়ার্ড টু ফলোইং ফ্যাক্টর। কি দেখেন, আর্লি এঙ্গেজমেন্ট অফ স্টাফ, active leadership and identification of local champions, extensive discussion, education and training, multidisciplinary involvement, coaching, ongoing feedback and local adaptation. এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে একটা চেকলিস্টের সময়। এবং দেখেন এই যে একটা WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন কি কি আছে এখানে। যেমন দেখেন প্রথমে আছে বিফোর ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া, বিফোর স্কিন ইনসিশন এন্ড বিফোর পেশেন্ট লিভস অপারেটিং রুম। এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা মেইনটেইন করি তাহলে অনেকগুলো হ্যাজার্ড থেকে আমরা পেশেন্টকে সেভ করতে পারবো। এখানে বেশ কিছু লেখা আসে নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপর দেখেন কি রয়েছে। আচ্ছা, স্ট্র্যাটেজিস ফর পেশেন্ট সেফটি, মানে কি কি স্ট্র্যাটেজি আমরা নিই একটা পেশেন্ট সেফটির জন্য, শুধু বক্সটা বলবো না, বেশি কিছু করার দরকার নেই। দেখেন এখানে মধ্যে WHO established number of international initiative for patient safety including surgical safety checklist. ওকে, এছাড়া আমরা কি করি, seek opportunity for certification accreditation from national and international healthcare quality improvement organization। এরপর আমরা একটা ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেলে অডিট করি আমরা। হ্যাঁ, যেটা সার্জিক্যাল যখন কোনো একটা সার্জিক্যাল হ্যাজার্ড হয় তো সেটা যখন অডিটের আওতায় আনি তখন কিন্তু সবাই এটার ব্যাপারে সচেতন থাকে। হ্যাঁ, seek collaboration with recognized training body, hospitals and institutions that offer the greatest patient safety system, develop clinical governance, leadership and team building programs and foster teamwork। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন স্পেসিফিক ইস্যুস ইন কমিউনিকেশন। আচ্ছা, একটা পেশেন্টের পেশেন্টের সাথে যখন আমরা কমিউনিকেশন করবো তো সেক্ষেত্রে প্রফেশনাল বিহেভিয়ার এন্ড ফিটনেস কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ, এই ফিটনেসের মধ্যে রয়েছে কম্পিটেন্স এন্ড ক্রিডেন্সিয়াল, মানে হচ্ছে আমি সার্জারি আমার ফিজিক্যাল কম্পিটেন্স এবং নলেজ স্কিল সবই রয়েছে, এবং মানে ক্রিডেন্সিয়াল মানে হচ্ছে আমি একটা ক্লিনিশিয়ান হিসেবে অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার, ওই পেশেন্টকে সেফলি সার্জারি করার জন্য আমি অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার, এটা হচ্ছে ক্রিডেন্সিয়ালিটি। কমিউনিকেটিং ওপেনলি উইথ পেশেন্টস এন্ড দেয়ার কেয়ারার্স এন্ড অবটেনিং কনসেন্ট। ওকে, সো কনসেন্ট নিয়ে আমরা এর আগে কথা বলেছি, এখানেও আছে যে যে কোনো একটা সার্জারি ক্ষেত্রে কনসেন্ট নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট এবং কোন কোন কন্ডিশনে আমরা কনসেন্ট নিব, কে কনসেন্ট নিব, এখানে এটাই বলা হচ্ছে। ওকে, আচ্ছা, when things go wrong open disclosure, মানে হচ্ছে এটা আমরা যেটা বললাম যে একটা সার্জারির সময় যদি কোনো একটা কমপ্লিকেশন হ্যাজার্ড হয় তাহলে সেটা পেশেন্ট পার্টির সাথে ওপেন ডিসক্লোজার করতে হবে, এটা লুকোচুরি কোনো সুযোগ নেই। ওকে, এবং সেখানে বলতে হবে যে ইনক্লুড দেখেন ফুল এক্সপ্লেনেশন অফ হোয়াট হ্যাপেন্ড, পটেনশিয়াল কনসিকুয়েন্স এন্ড হোয়াট উইল বি ডান টু ফিক্স দ্য প্রবলেম। এই জিনিসটা তাদেরকে রিঅ্যাসুরেন্স করতে হবে এবং রিঅ্যাসুরেন্স করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেসক্রাইবিং সেফলি, একটা প্রেসক্রিপশন করার জন্য আমরা সেফলি কি প্রেসক্রাইব করব, কি কি ইরর হতে পারে সেটা দেখেন। পুয়ার অ্যাসেসমেন্ট অফ inadequate knowledge of patients and their clinical condition, inadequate knowledge for the medication, dosage calculation ইরর হতে পারে, illegible handwriting এর জন্য handwriting একটা ফ্যাক্ট মনে রাখবেন, confusion regarding the name or the mixing of medication। আচ্ছা, আর এখানে রয়েছে যেটা যেটা কোল্ড ফেস ইরর, মানে হচ্ছে একটা সার্জনের তো যে একটা সার্জিক্যাল ফিল্ডে যাই হোক কমপ্লিকেশন সার্জনই কিন্তু দায়ী। ওকে, সো সেই ক্ষেত্রে কিন্তু সার্জনকে জবাবদিহি করতে হয় পেশেন্টের কাছে। আচ্ছা, তো কি কি এই ইররের জন্য ইরর হতে পারে দেখেন, ডায়াগনস্টিক এন্ড ম্যানেজমেন্ট ইরর, রিসাসিটেশন ইরর, প্রোফাইলাক্সিস ইরর, প্রেসক্রিপশন অর প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন ইরর, সিচুয়েশন অ্যাওয়ারনেস আইডেন্টিফিকেশন টিমওয়ার্ক ইরর, টেকনিক্যাল অপারেটিভ ইরর। তো যে কোনো একটা ইররের ফলে কিন্তু পেশেন্টের হ্যাজার্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি সার্জন এটাকে ডিসক্রাইব করতে হবে, এটার জন্য সার্জনই কিন্তু পেশেন্ট কিন্তু পেশেন্ট পার্টি সার্জনকে কিন্তু দায়ী করে। ওকে, এই কজগুলো একটু আমাদের ব্যাপারগুলো একটু মাথায় রাখা হয়। এখানে দেখেন এই যে ফিগার, এই ফিগারে একটা এমআরআই এখানে দেখা হয়েছে, এই দেখেন এখানে একটা রাউন্ডেড শ্যাডো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা পেশেন্টের হিস্টেক্টমি হয়েছিল 10 বছর আগে, তো 10 বছর পরে সে অ্যাবডোমিনাল পেইন এন্ড পাইরেকশিয়া নিয়ে প্রেজেন্ট করছে। এটা আসলে কি, এটা হচ্ছে একটা রিটেইনড সোয়াব যেটা ডিউরিং সার্জারি পেটের ভিতরে রয়েছে, মানে গজ রয়েছে। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আনা উচিত। আবার দেখেন এই যে এখানে হচ্ছে একটা ইআরসিপি ফিল্ম, এই ইআরসিপি দেখা গেছে যে এটা একটা আয়াট্রোজেনিক বাইডাক্ট ইনজুরি, এখানে দেখছেন। এটা হচ্ছে এখানে দেখাইছে। আচ্ছা, এবার দেখেন ফেইলিউরস ইন অপারেটিভ টেকনিক, কি কি ফেইলিউর হতে পারে একটা অপারেটিভ ফিল্ডের সময়, অপারেশন কমিউনিটি মানে কি, একটা পেশেন্টের ক্ষেত্রে আপনার অপারেশন কি করবেন এই জাজমেন্টটাতেই ভুল হয়েছে। আরেকটা কি প্রসিডিউর, মানে কি যে প্রসিডিউর করছে সেটাই ভুল। আর হচ্ছে কি এক্সিকিউশন, মানে কি যেমন ধরেন যে আপনি একটা টিস্যু হ্যান্ডলিং করার সময় এমন ভাবে ফোর্স দিলেন অ্যাডজাসেন্ট স্ট্রাকচার ইনজুরি হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন, মানে কি যে একটা স্ট্রাকচার ভেবে আরেকটা স্ট্রাকচার আপনি কেটে ফেললেন, এটা হচ্ছে মিস, মানে ভুল বুঝলেন, বুঝতেই পারলেন যে কি স্ট্রাকচার। আর হচ্ছে মিস ইউজ অফ ইনস্ট্রুমেন্টেশন ডায়াথেরাপি, আর হচ্ছে মিসড আয়াটোজেনিক ইনজুরি আইদার এট দ্য টাইম অফ সার্জারি অর লেট ডায়াগনোসিস ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, এবার নেভার ইভেন্টস মানে হচ্ছে যে বেশ কিছু ইভেন্ট আছে যেগুলো আমরা কখনো লিপিবদ্ধ করি না বা আমরা কখনো ডকুমেন্টস রাখি না। যেমন ধরেন একটা সোয়াব ভিতরে রয়েছে কিন্তু আপনি ডাটা খুঁজে দেখবেন এরকম কয়টা কেস আপনার হচ্ছে আপনি স্টাডিতে পাবেন, খুবই কম। তো এই জিনিসটাই বলা হয়েছে আর কি। হ্যাঁ, এটা হোলি প্রিভেন্টেবল, মানে এই যে সোয়াব ভিতরে রয়েছে প্রিভেন্টেবল, কিন্তু তারপরে এই জিনিসটা ঘটতেছে এবং এটা নেভার অর সিরিয়াস রিপোর্টেবল ইভেন্ট এটা। ওকে, আর এখানে রয়েছে দেখেন 4 স্টেজেস অফ হাই ভ্যালু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অর ক্লিনিক্যাল অডিট অ্যাক্টিভিটি, মানে অডিট বা ডাটা এন্ট্রি বা ডাটা রাখা বা এটা সার্ভে করা, সেটা কি কি রয়েছে এখানে দেখেন। প্রিপারেশন এন্ড প্ল্যানিং, মেজারমেন্ট অফ পারফরম্যান্স, ইমপ্লিমেন্টেশন অফ চেঞ্জ, সাস্টেইন এন্ড ইভালুয়েশন অফ ইমপ্রুভমেন্ট। যদিও এই পয়েন্টগুলো ভিতরে পড়াটা মানে এটা না পড়লে পুরোটা বোঝা যাবে না, তবে সময় থাকলে একটু ভিতরে পড়েন, নয়তো দরকার নেই। আচ্ছা, এটা লাগবে যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট পাথওয়ে। হ্যাঁ, মানে এটা হচ্ছে যারা হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট স্কটল্যান্ড, এটা হচ্ছে এরা 7টা স্টেজ যে করছে যে ইমপ্রুভমেন্ট কি কি হতে পারে। এটার জন্য ডিসকভারিং যে অ্যাবাউট ডিফাইনিং দ্য এইম এন্ড ভিশন, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য প্রবলেম ইজ এন্ড হোয়াট ডাটা অ্যাভেলেবল। এটা আমাদের বুঝতে হবে কি কি মেথড বা কি কি আমার এইমটা কি পেশেন্টের ক্ষেত্রে কি কি মেথড অ্যাভেলেবল, কি কি সার্জারি করতে হবে এই জিনিসটা। এবার এক্সপ্লোরিং, ডিজাইনিং, ডিফাইনিং, এটা স্টেপ বাই স্টেপ পড়ে যাবেন, আর বেশি কিছু দরকার নেই।
তো এর মাধ্যমে এই চ্যাপ্টার শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তো আমাদের আজকে লাস্ট চ্যাপ্টার আমি শুরু করব। চ্যাপ্টারটা খুবই ছোট, অথবা এই চ্যাপ্টারটা আমি বলি, তারপরে আপনারা পরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে গ্লোবাল হেলথ এন্ড সার্জারি। হ্যাঁ, আচ্ছা, সো গ্লোবাল হেলথ এন্ড সার্জারিটা হচ্ছে মানে গ্লোবাল হেলথ এন্ড সার্জারি বলতে গ্লোবাল হেলথ বলতে কি বুঝেছে যে হেলথ অফ পপুলেশন ইন গ্লোবাল কনটেক্সট, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড হেলথটাকে বুঝেছে, যেটা আমরা পাবলিক হেলথ হিসেবে বলি আর কি। হ্যাঁ, এবং গ্লোবাল সার্জারি ইজ সার্জারি উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ পাবলিক হেলথ, মানে পাবলিক হেলথের উপরে বেসিস করে আমরা যে সার্জারিটা করি, সার্জারি মানে সার্জারিটা প্রোভাইড করি, এটা এখানে বলা হচ্ছে গ্লোবাল সার্জারি। দেখেন, এ প্র্যাকটিসিং সার্জন ক্যান বি ভিউড অ্যাজ এ রিটেইলার, মানে হচ্ছে কি খুচরা বিক্রেতাকে আমরা রিটেইলার বলি, এবং ফর দ্য ইন্ডিভিজুয়াল পেশেন্ট। বাট একটা গ্লোবাল সার্জন কি টিপিক্যালি হচ্ছে হোলসেলার অফ দ্য সার্জিক্যাল নিডস অফ দ্য পপুলেশন। মানে যেমন ধরেন এখন ব্যাপারটা কি, গ্লোবাল সার্জন মানে হচ্ছে এরকমই হতে হবে যে একটা সার্জন এক দেশ থেকে যে আরেক দেশে সার্জারি করবে বা সে দেশে দেশে ঘুরে সার্জারি করবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা রিজিয়নে হতে পারে। যেমন ধরেন একটা টার্সিয়ারি সেন্টারের যে একজন সার্জন, সে একটা টার্সিয়ারি সেন্টারে শুধু সার্জারি করতেছে, সে হচ্ছে কি ওইখানে সে কিন্তু গ্লোবাল সার্জন। বাট একটা নির্দিষ্ট এলাকায় একজন সার্জন যদি বিভিন্ন সেন্টারে যে সার্জারি করে ওই এলাকার রোগীদেরকে সাপোর্ট দেয়, সেই হচ্ছে গ্লোবাল সার্জন। এখানে এই জিনিসটার কথা বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন যে অ্যাক্সেস টু সার্জারি, মানে একটা পেশেন্ট সার্জারি বা সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যাক্সেস করতে হলে তার কি কি স্টেপের মধ্যে যেতে হয়, চারটা। তো পেশেন্ট যদি টাইমলি আসে তাহলে হবে, যদি না আসে তাহলে তো সে অ্যাক্সেস পাচ্ছে না। আবার ধরেন যে তার আমার ইনস্টিটিউশনের ক্যাপাসিটি আছে সার্জারি দেওয়ার, সে সার্জারিটা করার, তাহলে সে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ পাচ্ছে না। এবং পেশেন্ট সেফটি একটা ফ্যাক্ট, যদি পেশেন্ট সেফটি এনশিওর করার মতো হয় তাহলে সে অ্যাক্সেস পায়, মানে সেই সার্জারিটা করতে পারবো, আদারওয়াইজ না। এবং অ্যাফোর্ডেবল, যদি পেশেন্ট সেটা অ্যাফোর্ড করতে পারে, অথবা ওই হসপিটাল অথরিটি বা হসপিটাল সবকিছু মিলে যদি জিনিস অ্যাফোর্ডেবল হয় তাহলে সেটা অ্যাক্সেস হবে। তাহলে এই চারটা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় একটা পেশেন্টের, একটা মানে পেশেন্ট টু সার্জারি অ্যাক্সেস পেতে হলে। হ্যাঁ, আচ্ছা, সেখানে দেখেন এখানে বলছে যে জিওগ্রাফিক্যাল অ্যাক্সেস, মানে আমরা একটা পেশেন্টের টাইমলি আসবে, যে টাইমলি এসে এটা কতটুকু বলা হয়। জিওগ্রাফিক্যাল অ্যাক্সেস মানে হচ্ছে যে 2 আওয়ার্সের মধ্যে যদি কোনো পেশেন্ট একটা সেন্টারে যেতে পারে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাক্সেসিবল একটা পেশেন্টের জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোর ইন্ডিকেটরস টু মনিটর রিয়েলাইজেশন অফ ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেফ অ্যাফোর্ডেবল সার্জারি এন্ড অ্যানাস্থেটিক কেয়ার। কি কি ব্যাপারে আমরা নজর দিই, এখানে দেখেন প্রিপেয়ারনেস একটা ব্যাপার আছে, তারপরে সার্জিক্যাল সার্ভিস ডেলিভারি এবং অ্যাফোর্ডেবিলিটি, এই তিনটা জিনিসের উপর কিন্তু আমরা নির্ভর করি। যেমন দেখেন প্রিপেয়ারনেস মানে যদি 2 ঘন্টার মধ্যে সে আসতে পারে তাহলে সে অ্যাডিকুয়েট যে সার্জারিটা করা যাবে, পারফেক্ট সার্জারি দেখা যায় হয়তো করা যাবে, যেটা পরে আসলে করা পসিবল। আবার হচ্ছে ডেনসিটি অফ সার্জন অ্যানাস্থেটিস্ট এন্ড অবস্টেট্রিশিয়ান, মানে হচ্ছে দেখেন যদি এখন একটা এরিয়াতে যতজন সার্জন অ্যানাস্থেটিস্ট অবস্টেট্রিশিয়ান থাকার কথা ততজন যদি না থাকে তাহলে কিন্তু অ্যাডিকুয়েট সার্ভিসটা দেওয়া যাবে না। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। আচ্ছা, আবার দেখেন সার্জিক্যাল সার্ভিস ডেলিভারি মানে কি, যে প্রসিডিউর ডান ইন অপারেটিং থিয়েটার, মানে একটা অপারেশন থিয়েটার ধরেন যে জিএ মেশিন নষ্ট, তাহলে জিএ করা যাবে, তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্ট এখানে। আচ্ছা, আবার ধরেন অ্যাফোর্ডেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি বলতে মানে পেশেন্টের কস্ট বা ওই সার্জারিটা করতে কতটা কস্ট দরকার হচ্ছে ওই সেন্টারের বা পেশেন্টের, এটা একটা ফ্যাক্ট এখানে। হ্যাঁ, অ্যাফোর্ডেবিলিটি একটা ফ্যাক্ট। আচ্ছা, এখানে এটা বক্স একটু দেখে গেলেন, এটা তখন কোনো কি দরকার নেই। একটা যে কোনো একটা সার্জারি একটা পেশেন্টকে প্রোভাইড করতে হলে আমরা যেটা প্যাকেজের আন্ডারে আনি, তাহলে সেটা তাকে সার্ভিসটা দেওয়া ইজি হবে। যেমন ইমার্জেন্সি প্রসিডিউর প্যাকেজ ইনক্লুড, যেমন বেসিক ট্রমা প্যাকেজ, বেসিক অবস্টেটিক প্যাকেজ, ইমার্জেন্সি জেনারেল সার্জিক্যাল প্যাকেজ। এখন এই যে প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে মানে হচ্ছে একটা বেসিক অবস্টেটিক প্যাকেজের মধ্যে এখানে সার্জন থাকবে, অ্যানাস্থেটিস্ট থাকবে এবং তার টিম থাকবে। ওকে, এটা হচ্ছে প্যাকেজের আন্ডার। প্ল্যান কেয়ার প্যাকেজেস ক্যান ইনক্লুড জেনারেল সার্জিক্যাল প্যাকেজ, যেমন যেখানে হার্নিয়াল রিপেয়ার, বাউল রিসেকশন এগুলো হবে। অবস্টেটিক গ্যানোলজিক্যাল প্যাকেজের মধ্যে যেমন হিস্টেক্টমি, এটা হচ্ছে সার্জন স্পেশালিস্ট সার্জিক্যাল প্যাকেজ এন্ড প্যালিয়েটিভ সার্জিক্যাল প্যাকেজ। ওকে, সো এই আর কি মোটামুটি আমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে ছিল। তো আপনারা বুঝতেই পারছেন এখানে আসলে পড়ার কন্টেন্ট খুব একটা নেই পরের 3টা চ্যাপ্টারে। সো বেশি কিছু করতে হবে না, তবে প্রিন্সিপাল কন্ট্রোল থেকে যা বললাম ওই জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, তো এখন যদি কারো আর কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা আমি শেষ করবো। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।